আল্লাহ দয়া কইরা আজকের জন্য আমায় বাঁচাইয়া দাও। সব সমস্যা কি আজকেই আসার দরকার ছিল নাকি? একে তো রাস্তায় একটা গাড়িও নাই, তার উপরে শেষরা ছেলেগুলো মাথা খারাপ করতেছে, সবগুলোর থাপ্পড় দিতে মন চাইতেছে। আহা সুন্দরী, কই যাও? কোনো সাহায্য লাগলে বলো, আমরা করি। এই শখ কত আজ তোরা এতজন না হইলে ঠিকই বোঝাইতাম যে আমি আসলে আরে ওই তো একটা বাইকে দুইটা ছেলে আসতেছে, ওদের কাছে হেল্প চাই। না না, যদি ওই ছেলেটাও ওইগুলোর মতন হয় তাহলে তো কেল্লা ফতে। কি করি? আহা, হোয়াট অ্যান আইডিয়া। গাড়িটা আসা মাত্রই লাফ দিয়ে সামনে চলে গেল মেয়েটা। আরে এই মেয়ে পাগল হইছো, বাসায় জানে? এই তুমি আবার শুরু করেছো এমন? তুমি জানো কতক্ষণ যাবত আমি হাইটা আসতেছি? তোমার কি কোনো মাথা ব্যথা নেই নাকি? হ্যাঁ মানলাম যে আমাদের ঝগড়া হয়েছে, তাই বলে তুমি এই কাজটা করতে পারলা? কি চুপ, একেবারে চুপ। বাবা ঠিকই বলতো, তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে ভুল। আরে আপনি কি পাগল হয়েছেন নাকি? কি সব বলছেন এগুলা? ওই তুমি একবারে চুপ করো। ভাবির সাথে কি করে কথা বলতে হয় জানো না? পেছনে তাকিয়ে দেখি ছেলেগুলো কি জানি সমালোচনা করছে। আয় হায়, এই মেয়ে দেখে জিসান ভাইয়ের বউ। আল্লাহ যদি জানতে পারে আমরা ওনার বউয়ের সাথে ফাজলামি করেছি, তাহলে আজকের বাচ্চা ফিরবো না। আল্লাহ গো, আমরা আর এইখানে নাই। বলে ছেলেগুলো ওইখান থেকে পালিয়ে গেল। ইয়েস, প্ল্যান সাকসেসফুল। বাহ বাহ জান্নাত, তুই বড়ই মহান। তোর মতন প্ল্যান কয়জনই বা বানাতে পারে। এখন আসল কাজ বাকি, কিছু না ভেবে দিলাম এক দৌড়। পিছন থেকে ওই ছেলে দুইটা ডাকছিল, কিন্তু জান্নাত তার নিজের গতিতে ছুটে গেল। ভাই, মেয়েটি কে ছিল? আমি তো নিজে চিনি না, আর এগুলো কি বলে গেল কিছুই বুঝলাম না। তুই খবর নে কে এই মেয়ে। ঠিক আছে ভাই। দৌড়াতে দৌড়াতে জান্নাত অনেক দূরে চলে এসেছে এবং বলছে, আল্লাহ এই যাত্রায় বাঁচে গেছি, না হলে যে কি হতো। এইবার পরিচয়ের পালা। আমি জান্নাত, এইবার অনার্স ফার্স্ট ইয়ার ছাত্রী, বাড়ি রাজশাহী, বাবার একমাত্র অবাধ্যগত মেয়ে। বর্তমানে আছি নারায়ণগঞ্জে আমার ছোট ফুপির বাসায়। আসলে আমি এখানকার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার মা ছোটবেলায় মারা যায়, আর বাবা সব সময় তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। তার কাছে আমাকে দেওয়ার মতো সময় নেই, যার কারণে আমি কারোর কথা শুনি না, কাউকেই মানি না। যখন যা মন চায় তাই করি, শুধু আমার ছোট ফুপির কথা শুনি, কারণ আম্মুর পর ফুপি আমায় বেশি ভালোবাসে। পরিচয় দিতে দিতে বাসায় এসে পড়ছি। ফুপি, ও ফুপি, আমার মাথা নষ্ট হয়েছে। কলিং বেল থাকতে আমি মুখের শক্তি ব্যয় করতেছি কেন? পম 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 পম। এত রাত্রে আবার কে এসেছে? আরে জান্নাত মা, তুই এত রাত্রে কেমন আছিস? আর তোর জামার অবস্থা এমন কেন? ফুপি, ও আমার জান ফুপি, আমার কলিজা ফুপি, তুমি কেমন আছো? আমি কোনো মতে বাঁচাইছি। কেন মা, তোর কি হয়েছে? আগে ঘরে যাই, তারপর বলতেছি। আচ্ছা আয়, ঘরে আয়। সুমির আব্বু কই তুমি? দেখো কে এসেছে। কে এসেছে? আরে জান্নাত আম্মু, তুমি কেমন আছো? আর এতদিনে আসার সময় হলো তোমার? সরি ফুপা, তুমি তো জানো আমার যখন যা মন চায় তখন তাই করি। এই যে এখন তোমার বাসায় আসতে মন চাইছে, তাই আসলাম। আচ্ছা সুমি কই? সুমি বেপি কই তুমি? ওই সুমি শালি কই তুই? আহারে, কে এত চিল্লানি দিতেছে? কানে 12টা বাইজা গেল আমার। তোর বয়ফ্রেন্ড। আরে জানু, তুই কখন আসলি? আয় বুকে আয়, পরে কথা হইব। তারপর দুইজনে হাক করলাম। হয়েছে, এবার ফ্রেশ হ, আমি খাবার দিই। ঠিক আছে। খাবার টেবিলে এবার বল কি হয়েছিল। আর বল কি না হইতো, আজকে আমি টিভির মুখ্যম চরিত্র হইতাম। কেন, ঠিক মতো বল। তারপর সবাইকে রাস্তার ঘটনা বললাম। হা হা, তোর দ্বারাই এগুলো সম্ভব। তুই চুপ কর, কত বড় বিপদ থেকে বাঁচাইছে আল্লাহ। আরে ফুপি, আর কত দিবা? এইভাবে খাওয়াইলে আমি তো হাতির বাচ্চা হইয়া যাবো। চুপচাপ খা, নিজের কি অবস্থা করেছিস। আল্লাহ, আজকে যেই খাবার খাইলাম। আচ্ছা, তোর তো এখানে 2 দিন পর আসার কথা ছিল, আজ আসলি কেন? আছে একটা কারণ, পরে বলবো। এখন ঘুমা, কালকে শপিং এ যাব, 2 দিন পর তো ভার্সিটি যাব। 2 দিন পর। আরে জান্নাত, আর কত সাজবি, জলদি আয়। আরে হিজাবটা ঠিক মতন বেঁধে নি ডার্লিং। জানো, তোরে তো আজকে লাল পরি লাগতেছে। ওই তুইও না, উফ যা তো। ফুপি আমরা যাই। নাস্তা তো ঠিক মতো করলি না। পরে কিছু খাইয়া নিব। বাই ফুপি। জানু, ভার্সিটিটা কিন্তু জোস। আরে ক্লাস শুরু হইতে আরো
30 মিনিট বাকি, চল ক্যান্টিনের দিকে যাই। ঠিক আছে চল, এবং তুই এত জলদি কেন আসছিস ওইটাও বলবি। ঠিক আছে, চা খাই আর বলি। কিরে যেন ক্যান্টিনে দেখি কেউ নাই। আরে আছে, চল, ওই কটা ছেলে আছে। যেন এখানে শুধু ছেলেরা আছে, আমার ভয় করতেছে। আরে সালমান খান প্রেম কইরা ভয় পায় নাই, আর তুই এই সামান্য জিনিসে ভয় পাস? আমি আছি, তুই চিন্তা করিস না। কি রে, আমরা বসমু কই? ছেলেগুলা তো ছড়াই ছিটাই বসেছে। এই যে মিস্টার, এখান থেকে সরে বসেন, আমরা বসবো। এই যে ম্যাডাম, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আপনি কি আমার বয়ফ্রেন্ডের ভাই নাকি যে আপনাকে জানতে হবে? বেশি কথা বলবেন না, সরেন। আপনার সাহস তো কম না। মাঝখানে একটা ছেলে বলল, আহা রনি চুপ কর এবং বসতে দে। ঘুরে তাকালাম ছেলেটার দিকে। ছেলেটা অপর পাশে বসা ছিল, তাই ফেস দেখা যাচ্ছে না। ছেলেটার পরনে ছিল সাদা কালারের পাঞ্জাবি আর কালো কালারের ব্লেজার। সুমি ডাকে হুঁশ ফিরল। আরে বস, জায়গা দিয়ে দিছে। ওহে মস মামা, 2 কাপ চা দেন, দুধ বেশি, চিনি হালকা, আরো 2 কাপ রেডি রাখেন। কি, তুই বাসায় 2 কাপ চা খাইয়া আইছিস, এখন আবার 2 কাপ? তুই চুপ যা। আচ্ছা বাদ দে, আর বল তুই কেন 2 দিন আগে আসলি? আচ্ছা তাহলে শোন, আমি সিলেট বড় হুপির বাসায় যাওয়ার কিছুদিন পর একটা ছেলে আমায় পছন্দ করে আর বিয়ে করতে চায়। কি, আর তুই রাজি হয়েছিলি নাকি? ওই কালো চান্দুকে আমি বিয়ে করবো? হাসাইলি। তো তুই কি করলি? ওর বিয়ে করার স্বাদ মিটিয়ে দিলাম। কি করে? শালাকে এমন পিটান পিটাইছি যার বিছানা থেকে উঠতে পারবো না। এই কারণেই এত রাতে চলে আসছিলাম। তুই কি মানুষ? না, আমি গুন্ডি। আচ্ছা চল যাওয়া যাক। মামা বিল কত হয়েছে? 50 টাকা। ও আচ্ছা, ওই পিচ্ছু এখানে আসো। আমার নাম ইমরান, পিচ্ছু কইবেন না। ওলে বাবা, কি বলে? কিন্তু আমি তো তোমাকে পিচ্ছুই বলবো। আর এই নাও 100 টাকা। কিন্তু আব্বা তো কইলো 50 টাকা। বাকি 50 টাকা আমার পিচ্ছু সোনার। তুমি এটা দিয়ে চকলেট খাবা। আচ্ছা তাহলে এখন যাই, পরে আবার আসবো পিচ্ছু। ক্লাসরুমে। আর এখানে কি ছাত্রছাত্রীরা? ক্লাস কি এখনো শুরু হয়নি? আর সবাই এমন লাইন ধরে দাঁড়িয়ে আছে কেন? আমি তো তাই ভাবছি, চল কাউকে জিজ্ঞেস করে। তাই চল। এক্সকিউজ মি। জি বলো। তোমার নামটা কি জানতে পারি? হ্যাঁ, আমার নাম সুইটি, তোমার? আমার নাম জান্নাত আর ওর নাম সুমি। তোমার নামটা কিন্তু তোমার মতোই সুইট। থ্যাঙ্কস। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? না, আমরা বেস্ট ফ্রেন্ড হতে পারি। সো নো তুমি, অনলি তুই ইজ রিয়েলি। ওকে জানু। আচ্ছা সুইটু, ওইখানে কি হচ্ছে? আর বলিস না, র্যাগিং। কিন্তু র্যাগিং তো সিনিয়ররা করে, আর আমরা তো সেম ক্লাস। আরে এই ভার্সিটিতে র্যাগিং হয় না, কারণ জিসান ভাইয়ের বারণ, আর যারা করে তাদের প্যারা দেয়। তাহলে ওরা কেন করছে? ওদের কিছু বলে না কেন? আরে ভাই তো জানে না, ওরা এগুলা লুকিয়ে করে, আর যদি কেউ কিছু বলে তাহলে বেচারার রক্ষা নাই। একটু পর আমাদের পালা, আল্লাহ জানে কি হবে। চিন্তা করিস না, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা এই জিসান ভাই আবার কে? আমাদের কলেজের নেতার ছেলে, দেখতে সেই, প্রায় সব মেয়ের ক্রাশ, বাট ভাইকা ওকে পাত্তা দেয় না। আর সেই লেভেলের রাগী, বাট মনটা অনেক ভালো, সবাইকে হেল্প করে। ও আচ্ছা, চল আমাদের র্যাগের বয়দের টাইট করি। তুই আবার শুরু করেছিস, প্লিজ আর কোনো প্রবলেম ডেকে আনিস না। তুই অবজার্ভ চল। এই যে ভাইয়ারা, আপনারা এগুলো বন্ধ করেন, কারণ আমরা সেম ইয়ার, সো নো র্যাগিং। কেন গো, তুমি কে যে তোমার কথা শুনতে হবে? ওইটা যায় না, লাভ নাই, যা বলছি তাই কর। আমরা এইসব বন্ধ করব। কি, তোর মাথা খারাপ হয়েছে নাকি সামির? তুই এই মেয়ের কথা শুনবি? আহা চুপ করো, আমরা এগুলো বন্ধ করব যদি তুমি আমার চ্যালেঞ্জে রাজি থাকো। আর যদি তুমি জিতে যাও তাহলে আমরা এগুলো বন্ধ করব, এবং তুমি যা বলবা তাই করব। আর যদি না পারো তবে সবার সামনে আমায় কিস করা লাগবে। সুইটি এবং সুমি একসাথে বলল, কি না জান্নাত, তুই এমন কিচ্ছু করবি না। কি হলো, ভয় পাইলা নাকি? এতক্ষণ তো অনেক কথা বলছো, কি হলো, হাওয়া শেষ? আমি রাজি। এই কথা শোনার পর সবাই চুপ। তুই পাগল হয়েছিস? আজ অব্দি আমি কোনো চ্যালেঞ্জে হারিনি এবং আজকেও হারবো না। ও মা, এত কনফিডেন্ট, দেখা যাক। এই বলে সবাই একসাথে হেসে উঠল। আর যদি আমি জিতে যাই তাহলে তুই আর তোমার সব ছেলেরা সবাই জামা প্যান্ট খুলে সারা ভার্সিটি ঘুরবা।
এই কথা শুনে সবাই হা হয়ে গেল। ওকে, আগে টেক্সট তো কমপ্লিট করো। কথা কম বলে কি চ্যালেঞ্জ বলো। বাইরে চলো, ওইখানেই বলছি। ওকে চলো। বাহিরে সবাই দাঁড়িয়ে আছে স্বামীর আর জান্নাতের চ্যালেঞ্জ দেখার জন্য। ওই যে মাঠের মাঝখানে কতগুলো ছেলে দেখছো, ওদের মধ্যে যে ছেলেটা সাদা কালারের পাঞ্জাবি পরা, ওনাকে গিয়ে সবার সামনে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলতে হবে। মাঠের দিকে তাকালাম, আরে ওইটা তো ওই ক্যান্টিনের ছেলেটা যে আমাদের বসতে বলেছিল, কিন্তু এখনো ছেলেটা ওপর দিকে দাঁড়িয়ে আছে, চেহারা দেখা যাচ্ছে না। আরে এটা তো বুঝতে পারছি, তুই কি বলবি? আমার খুব ভয় করতেছে, প্লিজ তুই ওদের কথা শুনিস না, ওদের কাছে সরি বল, তাহলেই হবে। না সুইটি, তুই সুমির কাছে থাক, আমি ওর টেক্সট কমপ্লিট করি। কি হলো, ভয় পাইলা বেবি? জানতাম তুমি পারবা না, তো আসো আমায় কিস করো। তোর মতন ছেলে পাবে আমার কিস? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর জান্নাত ধীর পায়ে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়ালো এবং বলল, এই যে মিস্টার পাঞ্জাবিওয়ালা। ছেলেটি ঘোড়া মাত্রই জান্নাত ছেলেটিকে জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ, আর ছেলেটাকে গালের মধ্যে একটা কিস দিয়ে ছেলেটার দিকে তাকায়। দেখে ছেলেটার হাত থেকে ফোনটা পড়ে গেছে, আর ছেলেটা হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। জান্নাত ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা জাস্ট অসাধারণ, গায়ের রং ফর্সা, হাইট সপোর্ট দ্বৈত হবেই, বডি আছে মনে হয় জিম করে ডেইলি। হঠাৎ হুঁশ ফিরলে জান্নাত ওইখান থেকে চলে আসে, আর সবাই হা হয়ে দাঁড়িয়ে আছে। ফ্রিতে মুভি দেখলে তো হা হবেই। হায় রে, কি সুন্দর ছেলে, পুরো ক্রাশ। ওই তুই জানিস কাকে কিস, হাগ আর প্রপোজ করছিস? অত চাই না, লাভ নাই। চল স্বামীরের বাচ্চাকে টাইট করি। সো মিস্টার স্বামীর, এইবার ইয়োর টার্ন, কমপ্লিট ইয়োর টেস্ট। হা হয়ে দাঁড়িয়ে আছি, কি বলবো বুঝতে পারছি না। এটা দেখে সবাই আমার আর আমার টিমের উপর হাসছে। ওইদিকে রানা বলছে, জিসান ভাই, আপনি ঠিক আছেন তো ভাই? ভাই, ও ভাই। অনেকক্ষণ ডাকার পর হুঁশ ফিরল জিশানের। ও ভাবছে আজ অব্দি কোনো মেয়ে ওর সামনে দাঁড়ানোর সাহস পায় না, আর এই মেয়ে তো ডিরেক্ট কিস। জান্নাত আসলে জিশানকে কিস করেছে, বাট বেচারি কিছুই জানে না। সো মিস্টার স্বামী, ডু ইয়োর টাস্ক। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অন্যদিকে সবাই স্বামীরকে ফোর্স করছে টাস্ক কমপ্লিট করার জন্য, তাই বাধ্য হয়ে স্বামীর আর তার ফ্রেন্ডরা জামা প্যান্ট খুলে শুধু শর্ট প্যান্ট পরে ভার্সিটিতে হাঁটা শুরু করলো। সবাই ওদের দিকে হাসতে হাসতে পুরো অবস্থা খারাপ, আর স্বামীর আর ওর বন্ধুরা লজ্জায় শেষ। যদিও বা জান্নাত ওদের মানা করতে চাইছে, কিন্তু সবাই স্বামীর আর তার বন্ধুর উপর ক্ষিপ্ত, তাই কেউ দেয়নি। ওই সময় জিশানের লোকেরা ছিল, আর এই দৃশ্য দেখে হতবাক, তাই একটা ছাত্রকে জিজ্ঞেস করলো কাহিনী কি, আর ওই ছেলে সবটুকু না জেনে বলে ওদের র্যাগিং করা হচ্ছে। তখন রানা বলছে কে করছে এইসব। তখন ছেলেটা জান্নাতকে দেখায়, আর এইটা দেখে রানা সহ সবাই অবাক। ওই মেয়ে ভাবে কি নিজেকে? ভাইকে একবার জানাতে হবে। ওইদিকে জিশান বেচারা গালে হাত দিয়ে বসে আছে, আর ভাবছে মেয়েটা কি পাগল নাকি। ভাই জানেন ওই মেয়ে আবার কি করছে? ভাই, ও ভাই। তারপর রানার ঝাঁকুনিতে হুঁশ ফিরল জিশানের। কি হয়েছে? এত চিৎকার করিস কেন? তার মানে আপনি এতক্ষণ কিছুই শুনেন নাই? কি শুনি নাই, বল, আবার বল। আরে ওই মেয়েটা আছে না? কোন মেয়ে আবার? আরে যেই মেয়ে আপনারা সবার সামনে জড়াই ধরে কিস করে আই লাভ ইউ কইলো, সেই মেয়েটা। কি করলো আবার? আর বললেন না ভাই, ওই মেয়ে তো ভার্সিটিতে আইসাই র্যাগিং শুরু করে দিছে। কি? ওর এত বড় সাহস? আজকে ওর খবর আছে, চল সবাই। এই বলে সবাই মাঠের দিকে গেল। জান্নাত আর বাকি সবাই ছিল মাঠের শেষ প্রান্তে। হঠাৎ করে জান্নাত টের পেল কেউ এর হাত ধরেছে, আর খুব শক্ত করে। আরে কার এত বড় সাহস আমার হাত ধরে? পেছন ফিরে দেখে, আরে এ তো সেই পাঞ্জাবিওয়ালা, আমার হাত ধরলো কেন? আরে রে, কি 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 করছেন নাকি? ছাড়ুন আমার হাত, আমি বলছি ছাড়ুন। তোমার সাহস তো কম বড় না, তুমি আমার কলেজে এসে র্যাগিং করো? তোমার সাহস কি করে হয়? আপনার কলেজ মানে? এইটা সবার কলেজ, আমার জানা মতে এটা সরকারি কলেজ, সো আপনার হলো কি করে? তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি একটা ছেলের সাথে কথা বলেছি। আপনি জানেন আমি কে? আমি হলাম জিসানের জিএফ। জিসানকে তো মনে হয় খুব ভালো করে চিনবেন। ও যদি জানতে পারে আপনি আমার হাত ধরেছেন এবং আমার সাথে উঁচু গলায় কথা বলেছো, তাহলে তোমার খবর আছে।
এই কথা শুনে সবাই হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। কার সাথে কথা বলছো? কি বললা তুমি? তুমি জিসানের জিয়ে? মনে হয় মিথ্যে কথা কাজে লাগছে। কেন বিশ্বাস হয় না নাকি? ও, তা কয়দিনের রিলেশন আপনাদের? পুরো 5 বছর। আল্লাহ, তুমি কই? এই মেয়ে বলেটা কি? আমার তো মনে হয় কতক্ষণ পরে বলবে আমাদের বিয়ে হয়েছে আর বাচ্চাও আছে। মনে মনে ভাবছি মনে হয় ছেলেটা ভয় পেয়েছে। এর মাঝখানে সুইটি আসলো। এই তোর মাথা ঠিক আছে? তুই জানিস তুই কাকে কি বলছিস? জানিস উনি কে? সুইটির সাথে সুমিও ছিল। সুমিও কিছু বুঝতে পারছে না। আরে এদের কি আর চেনা লাগে নাকি? এগুলা হলো রোড সাইড বখাটে। ওই তুই চুপ কর। উনি হচ্ছে আহা, তুই আবার শুরু করেছিস, প্লিজ অফ যা। তুই অফ যা। উনি হচ্ছে জিসান ভাইয়া। উনি হচ্ছেন জিসান ভাইয়া? কে কে কে? জিসান? আহারে, বেচারির হাসি উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল। মনে মনে ভাবছি খুব হাসি পাচ্ছিল জিশানের জান্নাতের চেহারা দেখে, কিন্তু তবুও বাহিরে রাগই ভাবছিল। হায় আল্লাহ, আমি এত কথা কই কেন? এখন আমার কি হবে? ওই সুইটির বাচ্চা, তুই আগে আমাকে বললি না কেন যে উনি জিসান ভাই? তুই কি সেই সুযোগ দিয়েছিস? এই কথা শুনে সুমি কান্না শুরু করে দিল। তা ম্যাম, আপনি কি যেন বলছিলেন একটু আগে? না মানে ওই পিছনে ফিরে দেখি সুমি সুইটি কেউ নেই। কি হলো? কি মানে করছো? আর কাকে খুঁজছো? তোমার ফ্রেন্ডের নাকি? ওরা তো ভয় পালিয়ে গেছে। শয়তান কুত্তি শালি হারামি দুইটা আমাকে রাইখা পালাই গেল। ও তো কি যেন বললা? তুমি আমার জিএফ, আমাদের 5 বছরের রিলেশন। কথা বলছি আর জান্নাতের দিকে আগাচ্ছি। আরে এই দানবটা সামনের দিকে আসছে, একটা কিছু তো ভাবতে হবে, না হলে আজকে আমি শেষ। আরে ওই তো কলেজের গেট খোলা, একবার দৌড় দিতে পারলেই। কি হলো? এখন কথা বলছো না কেন? এতক্ষণ তো বহুত কথা বললা। না মানে আরে কি মানে করছো? না মানে আপনার গালে মশা, এই বলে এক দৌড়। ওখানে তো জিশান পুরো মশার নাম বইলা পালাইয়া গেল। এইটা ভেবে জিশান হাসতে হাসতে মাটিতে লুটে পড়ার অবস্থা। এই দৃশ্য দেখে জিশানের টিমের সবাই টাস্কি মুডে আছে। তখনই রানা বলল, ভাই আপনি ঠিক আছেন তো? কেন, কি হয়েছে? না মানে অনেকদিন পর আপনাকে হাসতে দেখলাম তো। সব ওই পাগলিটার জন্য। যাক আল্লাহ, বাঁচা গেল। আরে এই তো হারামি দুইটা, তোরা আমাকে রেখে পালালি কেন? আরে না, সুমি কান্না করছিল তাই আয়সা পড়ছি। বুঝছি। আচ্ছা জিসান ভাই তোকে কিছু বলে নাই? না। কি সত্যি কিছু বলে নাই? সুযোগ পাইলে তো বলবো। মানে? আরে আমি তো ওইখান থেকে পালাইছি, তাই কিছু বলতে পারে নাই। এমন করে কতক্ষণ পালাবি? কালকে তো আবার ভার্সিটিতে আসতে হবে। কালকেরটা কাল দেখবো, এখন বাই, না হলে ওই বদমাশগুলো আবার আসবো। ঠিক বলছিস, এখন চল। বাই যেন। গাড়িতে জান্নাত বলল, সুমি তুই কিন্তু ফুপিকে কিছু বলবি না, ফুপি শুধু শুধু চিন্তা করবে। ঠিক আছে। তা আজকে ভার্সিটিতে কেমন লাগলো? ভালো। ফুপি অনেক ভালো। আচ্ছা খাবার দাও, আমরা ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে যা। রাতে খাবার খাওয়ার পর, তো কালকে কি করবি কিছু ভাবছিস? কিছুই না, যা হবে তাই দেখা যাবে। এখন ঘুমা। ঠিক আছে। সকালে ভার্সিটিতে ঢুকে জান্নাত চারিদিকে দেখছে। কে রে জানো? কারে খুঁজছিস? আরে দেখলাম ওই পোলা আসছে নাকি। কোন পোলা? জিসান। কেন? কিছু না, ক্লাসে চল। চল। আল্লাহ বাঁচা গেল, ফাতরটা আজকে আসে নাই। ক্লাস শেষে, আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে। অনেক বেশি ভালো। যা যা যা, জানু। কিরে তুতলাচ্ছিস কেন? নিচে দেখ। নিচে তাকিয়ে দেখি জিসান আর ওর গুন্ডারা বসে আছে। এখন কি হবে? আমার ভয় লাগছে। চুপ কর, আমরা আস্তে করে বাহির হয়ে যাই। চুপ করে যাচ্ছিলাম, এর মাঝখানে একটা ছেলে আসলো আর বলল, এই যে ম্যাডাম, জিসান ভাই আপনাকে ডাকছে। শুনেও না শোনার ভান ধরে হাঁটা শুরু করলাম। আবার ডাক দিল, এইবার বাধ্য হয়ে তাকালাম। ওই যে জিসান ভাই ওইখানে। ধীর পায়ে গেলাম, সাথে সুমিকেও নিয়ে নিলাম। আজকে উনি কালো কালারের পাঞ্জাবি পায়জামা পরে, চোখে সানগ্লাস, আহা জোশ লাগছে। তোমার নাম কি? জান্নাত। কিসে পড়ো? অনার্স প্রথম বর্ষ। ও, তা তুমি কি জানো না যে আমি র্যাগিং একদম পছন্দ করি না? ধমক শুনে গলা শুকিয়ে গেল। জি। তাহলে তুমি কোন সাহসে সামিরদের র্যাগিং করলা? এইবার ভয়ে কান্না করে দিলাম। কান্না করছো কেন? মুচকি হাসলাম। ফতর পোলা আবার হাসে। আরে হইছে, আর কান্না করা লাগবে না। এখন বলো তুমি এইগুলো কেন করছো? আমি কিছু করিনি।
তাহলে কি রানা ভুল দেখছে? রানা কি? ওই যে সাদা গেঞ্জি পরা ছেলেটা। এই যে মিস্টার কানা। ও সরি রানা, আপনি মনে হয় বেশি দেখেন চোখে, তাই না? আসলে আমির আর ওর বন্ধুরাই ক্লাসের মধ্যে সবাইকে র্যাগিং করে। আমি মানা করায় আমাকে বলে আমাকে প্রপোজ করতে, আর না হলে ওকে সবার সামনে কিস করতে হবে। তাই আমি আপনাকে সবার সামনে প্রপোজ করি, আর ওদের শাস্তি হিসেবে জামা কাপড় খুলে হাঁটতে হয়। কি ওদের এত বড় সাহস? কি ওদের এত বড় সাহস? কিছুক্ষণ পর ভাই এই যে সামির। এই তোর সাহস কি করে হয়? আমি মানা করা সত্ত্বেও কলেজে র্যাগিং করিস? মাফ করে দেন ভাই, আর কোনোদিন এমন করব না। থাক ভাইয়া, ওকে ছেড়ে দেন, বেচারা এমনিতে অনেক হেনস্থা হয়েছে। কেন জানি ওর কথা ফেলতে পারলাম না। ঠিক আছে যা, বাট দিস ইজ লাস্ট টাইম। ঠিক আছে ভাই। জান্নাত, তুমিও বাসায় যাও, কোনো সমস্যা হলে বলো আমায়। ঠিক আছে। এই যে মিস্টার কানা, পরের বার ঠিক সময় ঠিক বিচার দেবেন বলেই দিলাম তোর। 2 দিন পর কি রে জানো, তুই কাকে খুঁজছিস? জিসান ভাইকে। কেন, প্রেমে পড়লি নাকি? আরে না, এমনি ওই দিনের জন্য ধন্যবাদ দেওয়ার জন্য। শুধু ধন্যবাদ নাকি আরো কিছু? আরে তোদের কিছু বললেও দোষ। আউ ইস, কোন শালিরে চোখে দেখে না নাকি? হ্যাঁ, ধাক্কা খাওয়ার জায়গা পায় না। উপরে তাকিয়ে দেখে জিসান। সরি ভাইয়া, আমি জানি না, সরি দেখি নাই। জান্নাত কিছু বলবে তখন রানা বলে, এই মেয়ে, ভাইকে দেখলে যে সালাম দিতে হয় তুমি তা জানো না? মিস্টার কানা, মেয়েদের সাথে কি করে কথা বলতে হয় আপনি মনে হয় তা বেশি জানেন, তাই না? কি বললা তুমি? আমি কানা? তোমার সাহস তো কম নয়। আমার সাহসের কি দেখেছেন আপনি? আর আমি আপনার ভাবি লাগি না যে আপনার কথা শুনবো। সরেন, বাসায় যাব। এই বলে বাসায় চলে গেলাম। দেখলেন ভাই কত বড় সাহস? দেখলাম, আরো বেশি অবাক হলাম। আসলে বাচ্চাদের মতো স্বভাব। কিছুদিন পর জানো, তুই কিন্তু বিরিয়ানি নিয়ে ঠিক টাইমে চলে আসবি। আমরা সবাই তোর হাতের রান্না খাওয়ার জন্য ভার্সিটিতে অপেক্ষা করছি। আসছি বেবি। তুই খাবি না? তার আগে এই বক্সটা পিচ্চুকে দিয়ে আসি। ক্যান্টিনের ভেতরে গেলাম। আরে পিচ্চু, কই তুমি? দেখো তোমার জন্য কি খাবার এনেছি। আরে তুমি এসেছো, দেখি কি খাবার এনেছো। এই নাও। আরে বিরিয়ানি, বিরিয়ানি আমার খুব ভালো লাগে। এই তো তোমার জন্য নিয়ে আসছি, এখন যাও খেয়ে নাও। আপু দেখো, জান্নাত আপু আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। মা, এগুলার কি দরকার ছিল? তোমার জন্য না, এইটা আমার পিচ্চুর জন্য। আচ্ছা মামা, আমি আসি। পেছন ফিরতেই দেখি জিসান ভাই। সাইড কাটিয়ে আসতে চাইলাম, কিন্তু আমার ডাক পড়ে গেল। কি হলো? আমাকে কি দেখো না? না মানে একটু তাড়া ছিল, তাই আর কি। বুঝলাম। তা এখানে কি করছো? ভাইয়া দেখেন, আপু আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। ও তাই নাকি? তা কোন হোটেল থেকে আনলা? আমি নিজে রান্না করছি। কি সত্যি? বিশ্বাস হয় না। তা আমাকে দিবা না? যেমনে চাইলে না দিয়ে কি পারি? হ্যাঁ দিব তো। দাঁড়ান, ব্যাগ থেকে একটা বক্স দিলাম। যেটা আমার খাওয়ার কথা ছিল ওইটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা এখন আসি। ঠিক আছে। কে রে, এতক্ষণ কি করলি? আর বলিস না, জিসান ভাইয়ের সাথে কথা বলছিলাম। শোন, আজ আসি, কালকে জমিয়ে ফুচকা আইসক্রিম খাবো। ওকে মামা, আরো ঝাল দিন যাতে চোখের আর নাকের পানি এক হয়ে যায়। মামা। ফুচকা খাচ্ছি আর চোখ মুখ নাক দিয়ে পানি পড়ছে। ঝাল দিতে বলেছি তাই অবস্থা টাইট। হঠাৎ করে কে যেন পাশে বসে আমার চোখের পানি মুছে দিচ্ছে। তাকিয়ে দেখি জিসান ভাই। এটা দেখে আমি যতটা না অবাক, তার থেকে বেশি অবাক সুমি, সুইটি আর বাকিরা। ঝাল যদি বেশি হয় তাহলে খাচ্ছ কেন? ঝালের কারণে মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমিও ফুচকা খাবো। ঠিক আছে খান। মামা আরেক প্লেট দিন। না, আমি তোমার প্লেট থেকে এবং তোমার হাতে খাবো। এই কথা শোনার পর আমাদের সবার চোখ কপালে। কি হলো? দাও। এক প্রকার জোর করে ওর হাত থেকে খেলাম। ভাই আমরাও খাই। জিজ্ঞেস করার কি আছে, আয়। তারপর সবাই মিলে ফুচকা আইসক্রিম খেয়ে বাসায় এলাম। খুব ক্লান্ত লাগছে, তাই জলদি ঘুমোতে গেলাম। সকালে ভার্সিটিতে। আরে সুমি, যেন আসছিস দেখ, আগামী সপ্তাহে আমাদের নবীন বরণ। কি? ওয়াও, তাহলে তো ভালোই। অনেক শপিং করা লাগবো। আর শুন, যদি কেউ কোনো কিছুতে নাম দিতে চাস তাহলে দিয়া দিস। কিসের মধ্যে নাম দিতে হবে? আরে আউটডোর প্রতিযোগিতায় নাম লেখার কথা। অবশ্যই অবশ্যই নাম দিব আমরা। আমি নাই এর মধ্যে।
আমিও না। তোদের দেয়া লাগবে না, আমি কত দিয়ে দিতে পারি। এখন চল, জলদি নাম দিয়ে নাচে প্র্যাকটিস করতে হবে। না আমি পারবো না, তুই তো জানিস আমি নাচতে পারি না। ধুর শালি, চল। আর সুইটু, আমি জানি তুই নাচে নাম দিলে তোর কোনো প্রবলেম হবে না। হইলেই কি, তুই তো শুনবি না। বেপি তো বুঝে গেল। আচ্ছা চল। তোমাদের নাম লেখা হয়ে গেছে আর তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর শোনো, তোমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসের থেকে কিন্তু তোমরা সবাইকে স্বাগতম জানাবা। ওকে ম্যাম। পরের দিন সকালে কিরে তুই কই? আমরা তো আড়ং-এর নিচে আছি। আরে এই তো আমি। চল চল তাড়াতাড়ি শপিং এ যাই, তারপর গিয়ে বাসায় নাচের প্র্যাকটিস করা লাগবে। চল। ধুর আর একটা শাড়িও চয়েস অনুযায়ী হচ্ছে না। তোর আর চয়েস লাগবে না, অন্য দোকানে চল। হঠাৎ দোকানদার ছেলেটা একটা প্যাকেট দিয়ে গেল জান্নাতের হাতে। আরে ভাই, এটা কার? আপু এটা আপনার জন্য। আমার জন্য? কিন্তু আহা, খুলে দেখ কে আছে। একটা শাড়ি, লাল সাদার মধ্যে জামদানি। ওয়াও, শাড়িটা তো জোস। অসাধারণ, কিন্তু এটা দিলটা কি? তাই তো। আচ্ছা ভাইয়া, এটা আপনাকে কে দিল? নিচে রেস্টুরেন্টে বসা এক ভাই দিল। কি রে, এটা আবার কে? আরে যে হোক না কেন, শাড়িটা বেশ ভালো আর তোকে বেশ মানাবে। হ্যাঁ, শাড়িটা বেশ সুন্দর, তবে এটা আমাকে না, আমাদের ভালো মানাবে। ভাইয়া, এরকম আরো 2টা শাড়ি প্যাক করে দিন। ওকে আপু, এই নিন। আচ্ছা, বিল কত? আপু বিল দেওয়া হয়ে গেছে। বিল আবার কে দিল? আমরা তো কেউ বিল দেইনি। ওই রেস্টুরেন্টের ভাইয়াটা আপনাদের বিলটা দিয়ে দিয়েছে। আরে কে এই পোলারে? চল তো নিচে গিয়ে দেখি। আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলেন নাকি? না, কিন্তু আপনি শাড়ির বিল আর শাড়ি পাঠালেন কেন? আর আপনি জানলেন কি করে আমি এখানে? তা আপনি কি করে জানলেন? আমি সব জানি, বুঝলা। তার শাড়িটা ভালো লাগছে। যাক, আমার কষ্ট সফল হলো। আচ্ছা বসো, কিছু খাও। সারাদিন তো কিছুই খাওনি। আচ্ছা, বসতে নিব এমন সময় দেখলাম ওই রাতের ছেলেগুলো, প্রথম পর্বের ছেলেগুলো দৌড় দিতে গিয়ে পড়লাম জিসান ভাইয়ার উপর। ওনার হাতে কফি ছিল, সব পড়ে গেছে। হায় আল্লাহ, বাঁচাও। ভয়ে চোখ খুলছি না, যদি বকা দেয়। বসতে বলছিলাম, তাই বলে কোলের উপর নয়। না মানে সরি, ওই ছেলেগুলো। আরে ওই ছেলেগুলো চলে গেল। সুমি ও জিসান একসাথে বলল, কোন ছেলেগুলো? আরে সুমি, তোদের বাসা আসার দিন যে ছেলেগুলো আমায় ডিস্টার্ব করছিল, ওই ছেলেগুলো। কি? কার এত বড় সাহস? আর তুমি আমায় বলনি কেন? ধমকের কারণে কলিজা শুকিয়ে গেছে, তাই মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। না মানে কি মানে? হ্যাঁ, তোমাকে বলেছিলাম যদি কোনো প্রবলেম থাকে তো আমায় বলবা, কিন্তু রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। এখন যদি ছেলেগুলো আমার সামনে থাকতো তাহলে ওদের মৃত্যু নিশ্চিত। চোখের ইশারায় রানাকে বোঝালাম ছেলেগুলোকে খুঁজতে। রানাও চলে গেল। থাক শামীম ভাইয়া, আমিই বলছি। আসলে জানু যখন আমাদের বাসায় প্রথম আসে তখন ওরা জানুকে ডিস্টার্ব করে। ওই দিন জানু নিজের বুদ্ধি দ্বারা ওদের শায়েস্তা করেছিল। কি করেছিল? একটা অপরিচিত ছেলেকে নিজের বর বলে ওদের তাড়িয়েছিল। তার মানে ওই রাতের মেয়েটা জান্নাত ছিল? খুব হাসি পাচ্ছিল। কোথা থেকে যে সব আজব বুদ্ধি মাথায় আসে ওর, আল্লাহ জানেন। তো কি করতাম? নিজেকে সেভ করাটা কি দোষ নাকি? ওই দিন আমি একা ছিলাম আর ওরা অনেকজন, 2-3 জন হলে ওদের পিঠির তক্তা বানিয়ে দিতাম। ওরে বাবা, তুমি কাউকে মারতেও পারো? আরে ভাই, আপনি জানেন না যে ও আসলে কেমন মেয়ে? আমাদের এখানে আসার আগেও একটা ছেলেকে মেরে হাসপাতালে রেখে আসছে। কেন? উনি আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি না করার পরেও আমাকে ফোর্স করে, তাই। ভাই কাজ শেষ। ওর হাত ধরে বললাম চলো আমার সাথে। চুপচাপ ওনার সাথে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ পর একটা রুমে গেলাম। রুমে যাওয়ার পর দেখলাম ওই ছেলেগুলোকে। একটা হকি স্টিক ওর হাতে দিয়ে বললাম তোমার যা ইচ্ছে তাই করো। সত্যি? হুম। আচ্ছা তাহলে আমি একটু ফোন দিচ্ছি। হয়ে গেছে, ওরা আস্তে আস্তে এতে একটু সাইজ করি। ফোন দিয়ে কি বললো বুঝলাম না। পেছন থেকে অনেকজন বলল, আমরা এসে গেছি জানো সবকিছু নিয়ে। পিছনে তাকিয়ে দেখলাম ওর সব ফ্রেন্ডসরা হাতে কি সব বক্স নিয়ে আসছে। ওকে গার্লস, লেটস ডু ইট। ওদের কাণ্ড দেখে আর হাসি থামিয়ে রাখতে পারলাম না। কি করেছে ছেলেগুলোর অবস্থা? সবাইকে উদ্ভট মেকআপ করেছে, চুলগুলোকে এক সাইডে কেটেছে আর অন্য সাইডে ছোপ ছোপ করে কেটেছে। শুধু তাই নয়, এখন আবার পিকও তুলেছে। আসলেই ওর মাথায় সব বুদ্ধি যে কি করে আসে তা জানি না। শোন, যদি নেক্সট টাইম কোনো মেয়েকে জ্বালিয়েছিস তাহলে আরো খারাপ অবস্থা করবো, বুঝলি? আপু সরি, আর কোনদিন করবো না। ঠিক আছে, যা, তোদের ক্ষমা করলাম। জিসান ভাইয়ার দিকে তাকালাম, দেখলাম ভাইয়া হাসছেন। বাহ, হাসলে তো নাকি পুরো জোশ লাগছে।
ওনার সামনে গিয়ে ওনাকে থ্যাঙ্কস জানালাম। খুব কষ্টে হাসি থামিয়ে বললাম, ইটস ওকে, আর কোনো প্রবলেম হলে আমায় বলবা। ওকে, আচ্ছা এখন তাহলে আসি। ঠিক আছে। কিছু দূর গিয়ে আবার জিসানের কাছে ফিরে আসলাম। কিছু বলবা? আসলে হাসলে আপনাকে অনেক ভালো লাগে। বুঝলাম। আর কিছু বলবা? আসলে আপনার হাসির উপর ক্রাশ খাইছি বলেই এক দৌড় দিলাম। ই বলে গেল মেয়েটা, আসলেই পাগলি। এইভাবে চলে গেল 1 সপ্তাহ। রাতে ঘুমোতে গেলাম, দেখলাম একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসছে। মেসেজটা হলো, কালকে চুল ছেড়ে আসবা, হিজাব পরা লাগবে না। আরে কে আবার এইসব ফালতু মেসেজ দেয়? ধুর, ঘুমাই, সকালে আবার জলদি উঠতে হবে। জানো আমাকে কেমন লাগছে? পুরাই সেই লাগছে। আমায় কেমন লাগছে? পুরাই হট, বাট চুলগুলা ছাড়লে আরো ভালো লাগবে। না রে, আমার খুব গরম লাগে। তোকে বললেও তুই শুনবি না, তাই আর বলেও লাভ নেই, চল যাওয়া যাক। চল। ভার্সিটিতে গেলাম, দেখলাম সবাই খুব সুন্দর করে সেজেছে। আরে জানু, এতক্ষণে শ্বাস শেষ হলো তোর? সুইটু না হলে ছেলেরা ক্রাশ খাবে কি করে বলে সবাই একসাথে হাসা শুরু করলাম। আরে তোমরা আসছো, এনো ফুল, এগুলো দিয়ে আমাদের নেতাকে স্বাগতম জানাও, আমি আসি। ওকে ম্যাম বলে গেটের দিকে গেলাম, দেখলাম জিসান ভাইয়া আসছে আর তার সাথে একটা বয়স্ক লোক। সুইটিকে জিজ্ঞেস করলাম, কে এটা? জিসান ভাইয়ের বাবা। ও, আজকে জিসান ভাই সাদা কালারের পাঞ্জাবি ধুতি পরেছে, চাপদারিতে জাস্ট ওয়াও লাগছে। সুইটির ডাকে হুশ ফিরল, দেখলাম জিসান ভাইও আমার দিকে তাকিয়ে আছে। ওয়াও, শাড়িটাতে ওকে দারুণ লাগছে, কিন্তু চুলগুলো ছাড়লো না কেন? রাগ উঠে গেল। এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করি, আল্লাহ একটা কথাও বোঝে না। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। আমাদের গেস্টদের ফুল দিলাম, সাথে জিসান ভাইও আছে, কারণ উনি তো নেতার ছেলে। ওর কাছে গিয়ে একটা বুফে দিলাম, কিন্তু অনেকে রাগি রাগি লাগছে। কি জানি কি হলো ওনার আবার। যে বুফে হাতে দিলাম উনি আমার হাত ধরে ফেললো। ভয়ে কলিজা নাই, কারণ এখানে মানুষের অভাব নেই। আর এত শক্ত করে ধরছে যে ছাড়তে পারছি না। কিছুক্ষণ পর ছেড়ে দিল, হাফ ছেড়ে বাঁচলাম। সবাই যার যার জায়গায় বসলেন। এবার আমাদের নাচের পালা, তাই আমরা রেডি হলাম। আমরা 2টা গানে পারফর্ম করব। একটা হচ্ছে ছাতার ধরো হে বেহুলা, আরেকটা হচ্ছে দুর্তি প্রবাসিনী। আমরা খুব ভালোভাবেই নাচ করলাম। আরে বাস, এত ভালো নাচও করতে পারে। ওকে যত দেখছি তত বেশি ইমপ্রেসড হচ্ছি। শুধু রাগ হচ্ছে, এতগুলো ছেলের সামনে নাচার কি দরকার ছিল? ছেলেগুলো কেমন ভাবে শীষ বাজাচ্ছে, মন চায় সবগুলোর মুখ ভেঙে দেই। হায় আল্লাহ, এত গরম লাগছে, তার উপর কাপড় পরছে। ধুর, ভালো লাগে না। সুমি সুইটি ওপরে 3 তলায় আছে, আমিও যাই। 2 তলায় ওঠার পর কে যেন আমার মুখ চেপে একটা রুমে নিয়ে গেল। আমি হাত পা নাড়াচ্ছি, বাট পারছি না, কিন্তু বুঝতে পারছি যে আমাকে এখানে নিয়ে আসছে ওর অনেক শক্তি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল। আমি পেছন ফিরে দেখি জিসান ভাই, উনি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। ভাইয়া আপনি? হ্যাঁ আমি। অন্য কাউকে ভাবছিলা? না আসলে। তুমি কি মনে করো আমাকে ছাড়া অন্য কেউ তোমাকে ছোবার সাহস পাবে? আর ও কি বেঁচে থাকবে? উনি ছাড়া অন্য কেউ আমাকে ছুতে পারবে না মানে কি? আপনি সরেন, আমি বের হব। এই বলে দরজার কাছে যেতে নিলাম। উনি আমার হাত টান দিয়ে একদম ওনার বুকের সাথে মিশিয়ে নিলেন। আমি ওনার হার্টবিট গুলো ফিল করতে পারছি। উনি আমার মাথার পেছনে হাত দিয়ে আমার খোপাটা খুলে দিলেন। আর কি করছেন আপনি? আমার গরম লাগছে। উনি কিছু না বলে আমাকে কোলে নিয়ে একটা টেবিলে বসালেন। উনি দাঁড়িয়েছিলেন। ওনার আর আমার মাঝে জাস্ট একটু ফাঁকা। ভয়ে আমার হাত পা অবশ হয়ে গেছে, কলিজা শুকিয়ে আসছে। এই তোমাকে কাল বলছিলাম না চুল ছেড়ে আসতে, তাহলে চুল ছাড়লা না কেন? তার মানে আপনি মেসেজ করেছিলেন? আমি ভাবলাম কে না কে। তুমি তো পিচ্ছি, তাই এইসব ভাবো। এই নাও, খাও এগুলো। সকাল থেকে তো মনে হয় না কিছু খাইছো। উনি আমার জন্য চিপস আর মোজো নিয়ে আসছে। আরে আপনি কি করে জানলেন যে এগুলো আমার ফেভারিট? এতটা জানা লাগবে না, চুপচাপ খাও। আমি নিচে গিয়ে দাঁড়িয়ে চিপস আর মোজো নিলাম আর খেতে শুরু করলাম। আমি চুপচাপ খাচ্ছিলাম আর উনি আমাকে পেছন থেকে জড়িয়ে আছেন আর আমার চুল নিয়ে খেলা করছে। কিছু বলতেও পারছি না, কারণ কিছু বলেই ধমক দেয়। কি হলো, কিছু বলছো না যে? থাক, কিছু বলা লাগবে না। আমি বলি তুমি শোনো। আজকে তোমায় পুরো প্রজাপতির মতন লাগছে। প্রজাপতি যেমন এখানে ওখানে উড়ে, তুমিও ঠিক তেমন, বুঝলা? বুঝলাম। এখন আমায় যেতে দিন, সবাই আমায় খুঁজছে। না, তুমি আমার কাছে থাকবা আর আমি তোমাকে এইভাবে ধরে রাখবো, বুঝলা? হঠাৎ টুট 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 করে ফোন বাজতে লাগলো। আপনার ফোন বাজছে? বাজুক। আরে তুলুন, জরুরি ফোন হতে পারে। বাধ্য হয়ে ফোনটা ধরতে হলো। দেখলাম রানা ফোন দিয়েছে। হ্যালো?
হ্যাঁ বল। ভাই কই আপনি? বাবাজান আপনাকে খুঁজতেছে। ঠিক আছে, আমি আসছি বলেই ওকে ছেড়ে দিলাম। হাঁপ ছেড়ে বাঁচলাম। চলো যাওয়া যাক। আর শোনো, ভুলেও চুল বাঁধবা না। ঠিক আছে। কি রে, এতক্ষণ কই ছিল জানিস? আমার কত চিন্তা হচ্ছিল। আর তোর চুল ছাড়লি কেন? কি বলি? আরে তুই তো বলছিস তাই। সত্যি? আরে চল সেলফি তুলি, চল, না হলে সাজাটাই নষ্ট হয়ে যাবে। চল। স্টেজে দাঁড়িয়ে দেখছি মেয়েটা যে এত সেলফি তুলতে পারে আল্লাহ। সবার সাথে ছবি তুলছে, কিন্তু আমার সাথে একটাও তুললো না। রাগ উঠে গেল। সবার সাথে ছবি তুলছি, বাট জিসান ভাইয়ের সাথে তুলতে পারিনি। যদি উনি রাগ করেন। রানা, ক্যামেরাটা নিয়ে আয়। ঠিক আছে ভাই। ছবি তুলতে নিচ্ছিলাম, দেখি উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। রানা ভাইয়া ছবি তুলছে। মনে মনে খুশি হলাম। এভাবে দিন চলছে। এখন জিসান ভাইয়ের সাথে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, ফোনে অনেক কথা বলি। আর সুমি আর রানা দুজনেই দুজনকে পছন্দ করে। সবকিছু খুব ভালোই চলছে। দেখতে দেখতে আমাদের ফাইনাল এক্সাম চলে আসছে। আমরা খুব ভালো পরীক্ষা দিলাম, ভালো রেজাল্টও করলাম। এখন আমরা সবাই খুবই ব্যস্ত, কারণ জিসান ভাইয়া ভোটে দাঁড়িয়েছেন। আর ওনার অপোজিটে আছে ফারহান ভাই। উনি জিসান ভাইয়াকে একদম পছন্দ করেন না, তাই জিসান ভাইয়ের সাথে ওনার দ্বন্দ্ব চলে। দেখতে দেখতে ভোটের দিন চলে আসলো। ভোটের সবকিছু শেষ, এখন শুধু রেজাল্টের পালা। আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে উনি জিতেন, কারণ উনি হেরে গেলে ওনার বাবা কষ্ট পাবেন। আর ওনার বাবার কষ্ট মানে ওনার কষ্ট। আর জিসান ভাই কষ্ট পেলে আবার মন খারাপ লাগবে। অবশেষে ভোটের রেজাল্ট দিল এবং জিসান ভাইয়া জিতে গেছে। সবাই মিলে অনেক চিৎকার করছে, কেউ বাজি ফাটাচ্ছে। আমি তো খুশিতে কান্না করে দিয়েছি। কিন্তু জিসান ভাই কই? হঠাৎ দেখলাম ফোনে জিসান ভাইয়ার SMS, উপর রুমে আসো। আমিও গেলাম ওইখানে। যাওয়ার পর দেখলাম উনি দাঁড়িয়ে আছেন আর আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলেন। অবশ্য আমি কিছু বলিনি, উনি আবেগে বশীভূত হয়ে আছেন তাই। জান, তুমি জানো আজকে আমি অনেক হ্যাপি। আজকে বাবার স্বপ্ন সম্পূর্ণ হয়েছে। উনি আমায় জান বললেন কেন? আর উনি আমার এত কাছেই বা আসছেন কেন? তারপর উনি যা করলেন তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। উনি আমার ঠোঁটে কিস করলেন। ঠিক কতক্ষণ ছিল আমি তো জানি না। আর আমি তো পাথরের মতন দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর উনি আমায় ছেড়ে দেন। লজ্জায় আমি মাথা উঁচু করতে পারছিলাম না। আল্লাহ, আমি কি দেখছি? জান্নাত লজ্জা পাচ্ছে। ওর চেহারাটা পুরো টমেটোর মতন লাল হয়ে গেছে, আর আমার দিকে তো তাকাচ্ছেই না। আমি ওর কানে কানে গিয়ে বললাম, একটু দাঁড়াও, আমি আসছি। মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। একটু পর উনি কতগুলো ব্যাগ দিলেন। এগুলো নাও, কালকে পরে আসবা। কালকে কলেজে পার্টি হবে, আর অবশ্যই চুল ছেড়ে আসবা। এইবারও মাথা নাড়লাম। খুব বেশি লজ্জা পাচ্ছে আমার জান পাখিটা। আচ্ছা, এখন যাও। যখনই যেতে নিলাম উনি হাত ধরে টান দিয়ে দেয়ালের সাথে নিয়ে আটকালেন। ওনার নিঃশ্বাস আমার ঘাড়ের উপর পড়ছে আর আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। তারপর উনি আমার গালে ও কপালে কিস করে বললেন, এইবার যাও। আমি এক দৌড়ে চলে আসলাম। আরে ভাই, জান্নাত এখানে কি করছিল? না, কিছু না। শোনো, কালকের পার্টির সবকিছু যাতে একদম ঠিক হয়, কোনো কিছু যাতে কমতি না হয়। কালকে আমি জান্নাতকে আমার মনের কথা বলে দিব। আরে বাহ, কি বলছেন ভাই, সত্যি? এখন যা, সব কাজ ঠিক মতন করবি। বাসায় যাওয়ার পর জান্নাত শুধু জিশানের আজকের কথা ভাবছে। উনি আমাকে কিস করলেন কেন? আর আমি বা ওনাকে কিছু বললাম না কেন? আজ অব্দি কোনো ছেলে আমার হাত ধরতে সাহস পায়নি। আর এটা তো পুরো। আচ্ছা, তখন উনি কি দিলেন ওইটা তো দেখা হলো না। এগুলো খুলে দেখি। একটা প্যাকেট খুলছি, দেখলাম একটা কালো কালারের জামদানি শাড়ি, সাথে ম্যাচিং জুতো, কানের দুল, চুড়ি আর একটা লকেট যা হার্ট শেপের মধ্যে যে লেখা। হঠাৎই সুমি আসলো। ও, কে দিল এগুলা? কেউ না, কিছুটা তুতলিয়ে বললাম। মিথ্যা বলিস না। জিসান ভাইয়া। কি, তোদের মধ্যে কিছু চলছে নাকি? কি আবার চলবে? কিছুই না। তাহলে এগুলা কি? আচ্ছা, একটা ছেলে যদি একটা মেয়েকে কিস করে তার মানে কি? তার মানে ছেলেটা মেয়েটাকে লাভ করে। কথা শুনে বিষম খেলাম। সত্যি? কেন, কি হয়েছে? না মানে জিসান ভাইয়া আমায় কিস করেছে। কি? তুই আবার বল। আমি সত্যি বলছি রে। তার মানে তোরা দুজন দুজনকে লাভ করিস আর আমায় জানাসনি? আমিও আজকে জানলাম রে। তার মানে জিসান ভাইয়া এখন আমার জিজু। ইয়াহু! বেশি কথা বলিস না, এখন ঘুমা। ওলে বাবা, আবার লজ্জা পাচ্ছে। সারা রাত একটু ঘুম আসলো না। চোখ বন্ধ করলেই শুধু জিসান ভাইয়ের কথা মনে পড়ে। বিকেলের দিক।
আজ মন খুলে সাজলাম। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল, চুল ছাড়া, হালকা মেকআপ। নিজের ওপর নিজে ক্রাশ খাইলাম। ওয়াও, ব্ল্যাক কুইন লাগছে তোকে। হইছে, এবার চল। হলের মধ্যে গেলাম। পুরো হলটা অনেক সুন্দর করে সাজানো, সবাই অনেক সুন্দর করে সেজে আসছে, কিন্তু জিসান কই? ওনার জন্য এত কষ্ট করে সাজলাম। কি গো, কাকে খুঁজছো? আরে কাউকে না। তখন দেখলাম জিসান আসছে, দেখলাম উনি আসছে। আজকে উনি কালো কালারের পাঞ্জাবি ধুতি পরছে, পুরাই সেই লাগছে। আমি কিছু বলতে যাব, উনি আমাকে ইগনোর করে চলে গেলেন। অ্যাটেনশন এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একজনের পরিচয় করাবো, যে আমার ভালোবাসা, এবং আমরা খুব জলদি বিয়ে করতে চলেছি। ওনার কথা শুনে লজ্জা লাগছিল। ওর নাম হচ্ছে সাফা। নামটা শুনে মাথাটা ঘুরে গেল। কি বলছেন কি উনি? দেখলাম গেট দিয়ে একটা মেয়ে আসছে, একটা সাদা কালারের শাড়ি পরে। মেয়েটা দেখতে মোটামুটি সুন্দর। জিসান ভাইয়া ওর হাতটা ধরে স্টেজে নিয়ে গেল। এই হচ্ছে সাফা তালুকদার, মিরাজ তালুকদারের একমাত্র মেয়ে, আর আমার বাগদত্তা, আর আমরা আগামী মাসে বিয়ে করছি। বিয়ের কথা শুনে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলি। তখনই সুমি আমায় ধরে ফেলে। জান, তুই ঠিক আছিস? আর জিসান ভাই এগুলো কি বলছে? মুখ দিয়ে কথা বের হচ্ছে না। জিসান ভাই কেন এমন করলো আমার সাথে? কেন আমার স্বপ্নগুলোকে ভেঙে দিল? কেন আমায় ধোকা দিল? ওনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। দেখলাম উনি সবার সাথে হেসে হেসে কথা বলছে। ওনার হাসি আমার শরীরে নুনের ছিটার মতো লাগছে। আমাকে কষ্ট দিয়ে উনি হাসছেন। দেখলাম উনি হলের ভেতর দিকে যাচ্ছেন। আমিও ওনার দিকে গেলাম। ওনার হাত ধরে একটা খালি জায়গায় গেলাম। কি হয়েছে? আমার হাত ধরে এখানে আনলে কেন? আপনি এসব কি করছেন, আর কেনই বা করছেন? কই, আমি আবার কি করলাম? আপনি আমাকে ভালোবেসে অন্য কাউকে কেন বিয়ে করছেন? কি? তোমাকে আমি ভালোবাসি? হাসালে। তা আমি কি তোমায় বলছি যে আমি তোমায় ভালোবাসি? যদি আপনি আমায় ভালো না বাসেন, তাহলে কালকে আমায় কিস কেন করলেন? আমার শাড়ি বা কেন গিফট করলেন? বলুন বলুন বলছি। ওর হাত কলার থেকে নামিয়ে বললাম, কিস করায় কি যায় আসে? তুমিও তো আমায় কিস করছিলা, মনে আছে? তাই আমিও করলাম। তুমি কি ভাবছিলা ওই দিন তুমি আমায় সবার সামনে অপমান করবা আর আমি তোমায় ছেড়ে দিব? বলেই ওর হাত শক্ত করে ধরলাম। আমার লাগছে। আর ওই দিনের কথা তো আপনি জানেনই। আপনি কি সত্যি আমায় ভালোবাসেন না? ভালোবাসা? ভালোই মজা করতে পারো তুমি। আমি শুধু তোমায় অপমান করার জন্য এত কিছু করছি। ওর হাত আরো শক্ত করে ধরলাম। এতক্ষণ শুধু ওনার কথাগুলো শুনলাম। এখন আর হাতে ব্যথা করছে না, শুধু বুকের মধ্যে ব্যথা হচ্ছে। উনি কথাগুলো শেষ করে আমায় এখান থেকে চলে যেতে বললেন। আমি শুধু ওনার দিকে তাকিয়ে আছি। আমি আর কিছু বললাম না। ওইখান থেকে দৌড়ে চলে আসলাম। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়েছি। আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি নিরুপায়। একটু পর রানা আসলো। ভাই, আপনি এগুলা কি করলেন আর কেন করলেন? আর আপনার হাত থেকে রক্ত বেরোচ্ছে কেন? কি হয়েছে আপনার? রানার কথায় হাতের দিকে তাকিয়ে দেখলাম রক্ত লেগে আছে, কিন্তু আমার তো হাতে কিছু হয়নি। তখন নিয়ে তাকাই দেখলাম রক্তের ফোঁটা পড়ে আছে আর ভাঙা কিছু চুড়ি। তার মানে আমার জোরে হাত ধরায় ওর হাত কেটে গেছে। ছি, কি করে করতে পারলাম আমি এটা? কোনো কিছু না ভেবেই চলে গেলাম সব জায়গায়। দেখলাম বাট জান্নাত নেই, তার মানে হয়তো ও বাহিরে গেছে। আমিও যেতে নিলে বাবা আমাকে ওখানে থাকতে বলে দিছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও বাবার সাথে গেলাম। আনমনের রাস্তা দিয়ে হাঁটছি আর জিসানের কথাগুলো ভাবছি। কেন আমাকে ও কষ্ট দিল? হঠাৎই কেউ জোরে ধাক্কা দিল আর আমি মাটিতে পড়ে গেলাম। এই, তোর মাথা খারাপ হয়েছে? একটু হইলেই গাড়ির নিচে পড়তি। এইবার আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। খুব জোরে জোরে কান্না করতে লাগলাম। আমার সাথে কেন সবাই এমন করে? কেউ কেন আমায় ভালোবাসে না? সবাই আমায় কেন একা করে দেয়? কেউ কেন আমায় ভালোবাসে না? একটু বল না। তুই প্লিজ ঠান্ডা হ, তোকে সবাই ভালোবাসে, তুই প্লিজ থাম। জান্নাত, এই জান্নাত, কথা বল, কি হলো? চোখ খুলতে পারছিলাম না, হাতে প্রচন্ড ব্যথা। খুব কষ্টে চোখ খুলে দেখলাম ফুপি বসে কান্না করছে। চোখ মুখ ফুলে গেছে, মনে হয় সারা রাত জেগেছেন। আস্তে করে ডাকলাম, ফুপি। দৌড়ে জান্নাতের কাছে আসলাম। মা, তুই ঠিক আছিস? আর তোর এমন অবস্থা হলো কি করে? সুমি তো আমায় কিছু বলে নাই। আমার কিছু হয়নি ফুপি, আমি ঠিক আছি। তোর জ্ঞান ফিরেছে জান, আমি এখনই ডাক্তার আনছি। ডাক্তার, ওর কিছু হয়নি তো? চিন্তার কিছু নেই, মনে হয় খুব বেশি চিন্তা করেছিল কোনো কিছু নিয়ে,
তাই জ্ঞান হারায়। আর ওনার হাতও ড্রেসিং করে দিয়েছি, আপনারা ওনাকে একটু পর বাসায় নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভাই প্লিজ, আপনি আর দয়া করে ড্রিঙ্কস করবেন না। আপনি এগুলো কোনোদিন খান নাই, এখন প্লিজ ভাই বাদ দেন। না রানা, তুই আজকে আমায় কিছু বলিস না। আমি এইগুলো খেয়ে নিজের কষ্টগুলোকে কম করতে চাই। কালকে আমি আমার জানকে অনেক কষ্ট দিয়েছি, ওর রক্ত ঝরিয়েছি এই হাত দিয়ে, আমি ওর রক্ত ঝরিয়েছি এই হাত দিয়ে। এটা বলেই নিজের হাতের বোতলটা ভেঙে দিল জিশান। জিশানের হাত থেকে রক্ত পড়ছে। ভাই প্লিজ আপনি থামেন, আপনার হাত কেটে গেছে, অনেক রক্ত পড়ছে, চলেন ডাক্তারের কাছে যেতে হবে। না, আমার কাউকে লাগবে না, আমার শুধু জান্নাতকে চাই। প্লিজ তুই আমাকে আমার জান্নাতকে এনে দে, প্লিজ প্লিজ। কথাগুলো বলছে আর জিশান কান্না করে চলেছে। আচ্ছা, তুই ওর কোনো খবর পেয়েছিস? না ভাই, আর সময়ের সাথেও কোনো কথা হয়নি। ভাই আপনি এমন কেন করলেন? আপনি নিজেই তো বললেন ওকে ভালোবাসেন, আর আমাকে এত কিছু করতে বললেন, তাহলে এমন কেন করলেন আপনি? এতে করে আপনিও কষ্ট পাচ্ছেন আর জান্নাতও। বাবার জন্য। বাবার জন্য? কিন্তু কেন? কালকে যখন আমি তোর সাথে কথা বলে বাসায় গেলাম তখন বাবা আমাকে জড়িয়ে ধরলেন, কারণ বাবা খুব খুশি ছিল। আর আমিও ভাবলাম জান্নাতের কথা বাবাকে বলে দিব, কিন্তু তার আগেই বাবা বললেন উনি আমার বিয়ে ঠিক করেছেন তালুকদারের মেয়ের সাথে। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি বাবাকে কিছুই বলতে পারলাম না, কারণ উনি একবার যা বলে তা করেই ছাড়ে। এই জন্যই আমি জান্নাতকে এত কষ্ট দিলাম, যাতে ও আমাকে ভুলে যায়। কিন্তু আমি কি করে ভুলবো ওকে? ও আমার প্রত্যেকটা নিঃশ্বাসে বিরাজ করছে। রানা, তুই ওকে এনে দে আমার কাছে। এইটুকু বলেই জিশান জ্ঞান হারালো। 15 দিন পর। জান্নাত আয় চল আজকে বাইরে ঘুরে আসি। না রে, আমার ভালো লাগছে না। দেখ আজ তুই 15 দিন যাবৎ ঘরের বাইরে বের হোসনি, আর ঠিক মতো খাওয়া দাওয়া ও ঠিক মতো করছিস না। দেখ যা হয়েছে সব ভুলে যা, এটাই ভালো। সবকিছু চাইলেও ভোলা যায় না। হয়েছে, এখন বাদ দে, আর চল বাইরে যাই। সুইটি বেচারি কতক্ষণ ধরে অপেক্ষা করছে। তোরা যা। চুপ, কোনো কথা নাই, চল রেডি হয়ে বের হ। আজকে সারাদিন ঘুরবো, রাতের খাবার খেয়ে আসবো, চল। আচ্ছা চল। এখন কেমন লাগছে জানো? তোদের সাথে থাকলে মন কি আবার খারাপ থাকে নাকি? কিন্তু অনেক দেরি হয়ে গেল, 10টা বেজে গেছে। তার উপর এই রাস্তায় গাড়িও চলে না। ঠিক বলেছিস। আর ওই ছেলেগুলো কি করছে রে? কই? আরে ওই দেখ, হাতের মধ্যে স্টিক আছে, আর কাকে জানি মারছে। ঠিক বলেছিস, চল গিয়ে মানুষটাকে বাঁচাতে হবে। কি বলছিস? ওরা কতজন, তার উপর হাতে লাঠি আছে, আর কে জানে কি কি আছে। তুই চিন্তা করিস না, আমি যা বলি তাই কর, বুঝেছিস? দৌড় দিয়ে ওই গুন্ডাদের সামনে গেলাম। ভাইয়ারা প্লিজ আমাকে সাহায্য করেন, বাঁচান। ছেলেগুলো ওই লোকটাকে মারা বন্ধ করে আমার দিকে তাকালো। তখন একটা ছেলে বলল, এই মেয়ে, এখান থেকে চলে যা, না হলে কিন্তু প্রাণে বাঁচবি না। বাঁচার জন্যই তো আপনাদের সাহায্য লাগবে। আসলে আমি একটা মেয়ের কাছে থেকে টাকা নিয়ে পালিয়েছি, আর ওই মেয়েটার স্বামী পুলিশ নিয়ে আমার পেছনে আসছে। আপনারা মনে হয় অনেক বড় গুন্ডা, প্লিজ আমাকে সাহায্য করেন ভাই। কি পুলিশ? আরে ওই যে মেয়েটা পুলিশ, জলদি এখানে আসেন, ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর ছেলেগুলো পালিয়ে গেল। এখন দেখতে হবে কে এই লোকটা। লোকটাকে নিজের দিকে ঘুরিয়ে দেখলাম, এটা তো জিসান। এই জিসান, কি হয়েছে তোমার? প্লিজ চোখ খোলো, তাকাও আমার দিকে, প্লিজ জান, তাকাও জিসান। এই জান্নাত কান্না করছে আর চিৎকার করে ডাকছে, জিসান ভাইয়া এখন কি করছো? আর ওনার মাথা থেকে তো রক্ত বের হচ্ছে, আগে ওনার রক্ত বন্ধ করতে হবে। তুই গাড়ি নিয়ে আয়। জিসানের মাথায় ওড়না বেঁধে দিলাম। জিসান, এই জিসান, তাকাও আমার দিকে, দেখো আমি এসে গেছি। এবার কেউ তোমায় কিছু করতে পারবে না। তো তুমি এসেছো জান, আমায় ছেড়ে যেও না। তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো এখানে। জিসানকে আরো শক্ত করে ধরে কথাগুলো বললাম। এই জিসান, তাকাও আমার দিকে। জান্নাত, এই যে গাড়ি নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি কর। ওকে ওঠাতে সাহায্য কর। আচ্ছা চল, দুজনে মিলে একটা ট্যাক্সি করে জিসানকে হাসপাতালে নিয়ে গেলাম। সারাটা রাস্তা জান্নাত জিশানকে আঁকড়ে ধরে রেখেছে আর অনবরত চোখের জল ঝরিয়েছে। হাসপাতালে গিয়ে, ডক্টর ডক্টর প্লিজ ওনাকে দেখুন, ডক্টর ডক্টর। জান্নাতের চিৎকার শুনে নার্স, ওয়ার্ড বয়রা সব চলে এসেছে। একটু পর একজন ডক্টর এসে জিশানের প্লাস চেক করলো। ওনার পালস রেট ফল করেছে, জলদি ওনাকে ওটিতে নেওয়ার ব্যবস্থা করা হোক। জান্নাত জিশানের হাত শক্ত করে ধরে রেখেছে, ভাবছে হাত ছেড়ে দিলে যদিও জিশানকে ওর মায়ের মতন হারিয়ে ফেলে, কিন্তু ওটিতে অন্য কারোর অ্যালাউ নেই বলে জান্নাতকে তার হাত ছাড়িয়ে নিতে হয়।
জান্নাত নিচে ফ্লোরে বসে কান্না করছে। প্লিজ তুই এভাবে ভেঙে পড়িস না, দেখিস ভাইয়া ঠিক হয়ে যাবে। ওর কিছু হলে আমি বাঁচবো না। আমি যে ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কিছু হবে না ভাইয়ার। আচ্ছা তুই এখানে বস, আমি ফোন করে বাবা মাকে বলে দেই যে আমরা হাসপাতালে, আর আজকে আসতে পারবো না। না, তুই বাসায় চলে যা আর রানা ভাইয়াকে আসতে বল। তোকে এখানে একা রেখে আমি এক পাও নড়বো না, আর এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি করবি না। আমি রানাকে ফোন করে দিচ্ছি। কিছুক্ষণ পর ডক্টর ওটি থেকে বের হয়ে আসলেন। ডক্টর, জিসান ঠিক আছে তো? ওর কিছু হবে না তো? দেখুন, একে তো ওনার মাথায় চোট লেগে রক্ত বের হয়েছে, তারপর উনি অতিমাত্রায় ড্রিঙ্কস করেছিলেন। শুধু আজই নয়, মনে হয় বেশ কিছুদিন যাবৎ উনি খাবারের থেকে ড্রিঙ্কস বেশি করেছেন, যার কারণে ওনার পালস রেট বারবার ফল করেছে। ওনাকে ইমিডিয়েটলি 3 ব্যাগ রক্ত দিতে হবে, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে শুধুমাত্র 1 ব্যাগ রক্ত আছে। যত তাড়াতাড়ি সম্ভব রক্ত ব্যবস্থা করেন। উনি ড্রিঙ্ক করেছেন মানে কি? উনি তো কখনো এসব খায় না, তাহলে কেন? না, এখন এগুলো ভাবার সময় না, আগে রক্তের ব্যবস্থা করা লাগবে। ডক্টর, ওনার রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। আমার রক্তের গ্রুপও তো ও পজিটিভ। আপনি আমার রক্ত নিন, বাকি 1 ব্যাগের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, চলুন। যাওয়ার সময় দেখলো সুমি ও রানাকে। রানা ভাইয়া, ওর 3 ব্যাগ রক্ত লাগবে। 1 ব্যাগ এখানে আছে, 1 ব্যাগ আমি দিব, আরো 1 ব্যাগ লাগবে, ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। জান্নাতের রক্ত দেওয়া শেষ, ওইদিকে রানাও রক্ত নিয়ে এসেছে। এখন শুধু অপারেশন করার পালা। জান্নাত অজু করে নামাজ পড়ছে আর আল্লাহর কাছে কান্না করে দোয়া করছে যাতে জিশান সুস্থ হয়ে যায়। অবশেষে 3 ঘন্টা পর অপারেশন ঠিকঠাক ভাবে হলো। ডক্টর, ডক্টর, জ্ঞান কখন ফিরবে? কালকের আগে কিছু বলতে পারছি না, এখন ওনাকে কেবিনে রাখা হয়েছে। ডক্টর, আমি কি ওর সাথে একটু দেখা করতে পারি? ঠিক আছে। ঠিক আছে, ওর কেবিনে গেলাম। ওকে দেখতে খুব মায়াবী লাগছে, মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে ঘুমোচ্ছে। ওর এই চেহারা আবার ওর প্রেমে পড়তে বাধ্য করছে। আস্তে করে ওর হাতটা ধরলাম। আজ কতদিন পর এভাবে ওকে দেখছি। ওর হাতের ছোঁয়া পেলাম। ওর হাতটাকে আরো শক্ত করে ধরে ওর হাতে ও গালে ভালোবাসার পরশ দিলাম। খুব ইচ্ছে করছে ওর হাতে হাত রেখে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু ও তো আমায় চায় না। তাই আমায় যত তাড়াতাড়ি সম্ভব এসব মায়া ছেড়ে চলে যেতে হবে। এসব ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। আজানের আওয়াজে ঘুম ভেঙে গেল, তাই উঠে নামাজ আদায় করলাম। রানা ভাইয়া ও সুমি দেখলাম বাইরের চেয়ারের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। সারা রাত জেগেছিল হয়তো দুজনেই, তাই ওদের ডাকলাম না। আবার জিসানের কেবিনে গেলাম। ওর হাত ধরে বসে আছি আর ওকে দেখছি। হয়তো আজকেই শেষ দেখা হবে ওর সাথে, হয়তোবা আর কোনোদিন ওর সাথে, হয়তোবা আর কোনোদিন ওর হাত ধরতে পারবো না, হয়তোবা আর কোনোদিন বলতে পারবো না ভালোবাসি আপনাকে অনেক বেশি। হঠাৎ খেয়াল করলাম ওর হাতটা নড়ছে হালকা হালকা। জ্ঞান আসছে, তাই দেরি না করে কেবিন থেকে বের হয়ে ডক্টরকে আর রানা ভাইয়াকে পাঠিয়ে দিলাম। কি মিস্টার জিসান, এখন কেমন লাগছে আপনার? মাথাটা খুব ব্যথা করছে। আমাকে এখানে কে নিয়ে আসলো? কে আবার? আপনার ওয়াইফ। উনি যেভাবে আপনাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল ব্যথাটা আপনি না উনিই পেয়েছিলেন। তার উপর আবার রক্তও দিয়েছেন। যদিও ওনার শরীর দুর্বল ছিল, আমরা রক্ত নিতে চাইনি, তারপরে উনি রক্ত দিয়েছেন। মানতে হবে আপনি খুব লাকি, কারণ আপনার ওয়াইফ আপনাকে অনেক ভালোবাসে। আমার ওয়াইফ মানে? হ্যাঁ, সারা রাত ইনি তো আপনার পাশে ছিলেন। একটু আগে আপনার জ্ঞান ফিরেছে বলে আমাকে ডেকে নিয়ে আসলেন। আচ্ছা, আপনি তাহলে রেস্ট করুন, আমি আপনার সাথে পরে দেখা করছি। রানা কে ছিল আমার পাশে? জান্নাত। কি জানাত এসেছিল? কোথায় ও? আমি ওকে দেখব। আরে ভাই, আপনি উঠবেন না, ডাক্তার মানা করছে। না রানা, আমি জান্নাতের কাছে যাব। কতদিন যাব তোকে দেখি না। ভাই, আপনি আগে ঠিক করে শুয়ে থাকুন, আমি জান্নাতকে ডেকে নিয়ে আসছি। তার আর প্রয়োজন হবে না, জান্নাত বাসায় চলে গেছে। আমাকে বলেছে আপনাকে দেখে চলে যেতে। ও কেমন আছে সুমি? তা আপনারা না জানলেও হবে। আপনি ওকে ঠিক যতটা কষ্টে রাখতে চেয়েছেন, ও ঠিক ততটাই কষ্টে আছে। আমি এখন আসি। আমি এগিয়ে দিয়ে আসবো? তার দরকার নেই, আপনি ভাইয়ার কাছেই থাকুন। রানা, ওকে খুব কষ্টে আছে রে, নাকি ও আমায় পছন্দ করে না তাই আমার সামনে আসলো না? না ভাই, এমন কিছু না। জান্নাত আপনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, আবার রক্তও দিয়েছে। দেখবেন বিকেলে আবার আসবে। আমি গিয়ে আব্বাকে জানাই, উনি আপনার কথা জানে না। ঠিক আছে, যা।
বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গা হেলাতেই কখন যে ঘুমিয়ে গেলাম খেয়াল নেই। ঘুম ভেঙে গেল সুমির ডাকে। কিরে ওঠ, আর কত ঘুমাবি? দেখ বিকেল হয়ে গেছে তো। জিসান কেমন আছে? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? আরে থাম থাম, ভাইয়া ঠিক আছে, তুই এত হাইপার হোস না। তুই আবার একটু ফোন কর না, আমার ভালো লাগছে না। আচ্ছা দাঁড়া, আমি রানাকে ফোন দিই। হ্যালো ভাইয়া, কেমন আছে? আসলে জান্নাত বারবার ভাইয়ার কথা জিজ্ঞেস করছিল। আছে ভালোই, একটু আগে ঘুমালো। আচ্ছা জান্নাতকে একবার হসপিটালে আসতে পারবে ভাইয়াকে দেখতে? আসলে ভাইয়া জান্নাতকে দেখতে চাইছিল তো তাই। আচ্ছা আমি ওকে জিজ্ঞেস করে দেখবো, আর ভাইয়ার খেয়াল রাখবেন। তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো সুমি? প্লিজ তুমি এমন করো না। এখন রাখি, বাই। সুমি শোনো, সুমি এই যা লাইনটা কেটে দিল। কি বললো? ভাইয়া সুস্থ আছেন, কিন্তু বারবার তোর কথা বলছে। তুই কি একবার যাবি দেখা করতে? না রে, আমি আর ওনার প্রতি মায়া বাড়াতে চাই না। ওনাকে দেখলে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলবো। তুই প্লিজ আমাকে জোর করিস না। ঠিক আছে, এখন ওঠ, খেতে আয়। কালকে রাতে খাইছিস, এখন অবধি কিছু পেটে পড়েনি, জলদি চল। আচ্ছা চল। ও আর একটা কথা, মামা ফোন দিয়েছিল, তুই ঘুমিয়েছিলি তাই আর তোকে ওঠায়নি। কই দে ফোন, বাবার সাথে কথা বলি। আচ্ছা এই নে, আর জলদি চলে আয়, আমি খাবার বাড়ছি। ঠিক আছে যা। হ্যালো বাবা। কেমন আছো আম্মু? আমি তো সবসময় ভালো থাকি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি কি আমার উপর রেগে আছো আম্মু? আমার পাসপোর্ট রেডি হয়েছে? 3 দিন পর ডেট। আচ্ছা আম্মু, তুমি কেন চলে যাচ্ছ? তুমি তো আমার কাছে চলে আসতে পারো। এখানে আমার মন ভরে গেছে তাই চলে যাচ্ছি। আর যখন আমার তোমাকে দরকার ছিল তখন তুমি ছিলে না, তাই এখন আমার কাউকে লাগবে না। আমার প্রতি এত রাগ তোমার? না, আমার কারোর উপর রাগ নেই। তাছাড়া তুমি তো এত টাকা তো আমার জন্যই রেখেছো, তাই আমি খরচ না করলে কে করবে শুনি? আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ডক্টর আমি বাসায় যেতে চাই। সরি বাট 3 দিনের আগে আমরা আপনাকে ছাড়তে পারছি না। না আমি আজই চলে যাব। এই বলে আমি উঠতে গেলে রানা আমাকে আটকায়। ভাই আপনি উঠবেন না, আপনি এখন অনেক দুর্বল, আপনাকে এখানে থাকতেই হবে, এটা আব্বুর হুকুম। আচ্ছা ঠিক আছে। রানা জান্নাত আসেনি? না ভাই, কিন্তু ফোন করে খবর ঠিকই নিছে। এত রাগ আমার উপর যে একবার দেখতেও আসলো না। ভাই ওই রাতে আপনাকে কারা মেরেছিল আপনার কিছু মনে আছে? না আসলে ওই রাতে এত ড্রিঙ্কস করেছি যে কোনো হুঁশ ছিল না, তাই যখন ওরা আমার উপর আক্রমণ করে আমি কিছুই করতে পারলাম না। ভাই আপনি চিন্তা করবেন না, আমরা খোঁজ লাগিয়ে দিয়েছি, সে যেই হোক বাঁচতে পারবে না। বিদেশ যাওয়ার কাগজপত্র রেডি করতে করতে 3 দিন কি করে চলে গেল বুঝতে পারিনি। আজকে রাতে আমার ফ্লাইট, তাই সকালে সব ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিলাম। হয়তো বা আর দেখা নাও হতে পারে। সব প্যাকিং করা হয়ে গেছে? হয়ে গেছে। 10টায় ফ্লাইট, তাই এখনই বের হয়ে যাব। আচ্ছা চল যা। বলে আমার বাবুটা কষ্ট পাচ্ছে। খুব জোরে কান্না করে তুই কেন চলে যাচ্ছিস? তুই এখানে আমার সাথে থাকতে পারতি। দেখ তুই তো জানিস এখানে থাকলে আমি কখনো জিসানকে ভুলতে পারবো না, তাই এখান থেকে চলে যাওয়াটাই ভালো। আর শোন, প্যাকগুলো নিয়ে জিসানকে দিবি, আর কোনো ভুল হলে আমায় ক্ষমা করিস। ভাই আজকে আপনাকে ছাড়া হবে, আর আমি ওদের নাম জেনেছি, ওরা ফারহানের লোক ছিল। আচ্ছা ওদের খবর? ভিতরে আসতে পারি? আরে আসো। কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? ভালো। এই নিন, এগুলো জান্নাত দিয়েছে। কি? এইগুলো বলেই প্যাকগুলো হাতে নিয়ে দেখলাম আমার দেওয়া শাড়ি, জুতো আর আমার দেওয়া লকেটটাও ফেরত দিয়েছে। এগুলো দেখেই মাথা গরম হয়ে গেল, তাই রাগের মাথায় বলে দিলাম এগুলোর মানে কি? এগুলো নিয়ে যাও। জান্নাত বলেছে আপনাকে এগুলো দিয়ে দিতে, আর এগুলো নিয়ে আমি কি করব? কি করবা মানে? জান্নাতকে দিয়ে দিবা? জান্নাত থাকলে তো দেব। জান্নাত থাকলে তো দিবে, মানে জান্নাত কোথায়? জান্নাত আজ রাতের ফ্লাইটে কানাডা চলে যাচ্ছে। মানে কি? ওর সাহস কি করে হয় আমাকে না বলে চলে যাওয়ার? বলেই গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। খুব ইচ্ছে ছিল জিসানকে শেষবারের মতো জড়িয়ে ধরে বাই বলি, কিন্তু যে আমায় চায় না তার কাছে যাওয়াই বোকামি। গাড়িটা হঠাৎ ব্রেক করলো, আর কতগুলো লোক আমাকে গাড়ি থেকে নামিয়ে জোর করে অন্য একটা গাড়িতে তুলে নিল। আরে কারা আপনারা, আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হঠাৎ কেউ মুখের মধ্যে কিছু চেপে ধরলো, তারপর আর কিচ্ছু মনে নেই। চোখ খুলে দেখলাম আমি একটা অন্ধকার রুমে আছি, হাত পা বাঁধা চেয়ারের সাথে, নড়তেও পারছি না, চিৎকারও করতে পারছি না, মুখটা বাঁধা। হঠাৎ করে রুমের লাইট জ্বলে গেল, কয়েকটা লোক সামনে এলো। একটা লোক আমার মুখের টেপটা খুলে দিল। এত জোরে কেউ টেপ খুলে নাকি?
আমাকে এখানে কেন নিয়ে আসছেন? কে বলেছে আমাকে আনতে, নাকি টাকার জন্য নিয়ে আসছেন? বলেন কত টাকা লাগবে, আমি দিয়ে দিচ্ছি। তখন একটা ছেলে বলল, টাকার জন্য আপনাকে এখানে আনা হয় নাই। তাহলে কেন আনছেন? আমাদের অর্ডার আছে আপনাকে তুলে আনার। কে বলেছে? ওর নামটা বলেন, তারপর ওর অবস্থা কি হয় ওইটা বোঝাবো। ফারহান ভাইয়া বলেছে। ফারহান ভাইয়া? কিন্তু আমার সাথে তো ওনার কোনো শত্রুতা নেই। জিসানের তো আছে, জিসান তোমাকে পছন্দ করে, তাই তোমাকে তুলে আনলাম। এখন তোমাকে কষ্ট দিলে জিসানের কষ্ট হবে। আপনি ভুল মানুষকে তুলে আনছেন। উনি আমাকে না, সাফাকে ভালোবাসেন আর ওকেই বিয়ে করছে। আমাদের কি বোকা মনে হয় যে তুমি যা বলবা তাই বিশ্বাস করব? আচ্ছা তুমি এখানে থাকো, আমরা বাইরে যাই। এগুলোকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। এই শোনো, তুমি যেও না প্লিজ। আসলে একা থাকতে আমার ভালো লাগে না, ভয় করে। প্লিজ তুমি যেও না। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই বসছি। এই না 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 না, শুধু তুমি থাকো, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা এই তোরা বাইরে পাহারা দে। মনে হয় ডোজ কাজে দিচ্ছে। আচ্ছা তোমার নাম কি? চান্দু। তোমার? ওয়াও, চান্দু কি কিউট নাম, ঠিক তোমার মতন। আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার মনে হয় অনেক লাভার আছে, তাই না? প্লিজ তুমি আমায় রিফিউজ করো না, তাহলে আমি বিরিয়ানি খেয়ে মরে যাব। কি সত্যি তুমি আমায় ভালোবাসো? আমার মতন কালো একটা ছেলেকে তুমি ভালোবাসো? কিন্তু বিরিয়ানি খেয়ে মানুষ মারা যায়, এটা তো কোনোদিন শুনি নাই। না মানে বিরিয়ানি আমার খুব পছন্দ, তাই বিরিয়ানির সাথে বিষ মিশিয়ে খাবো আর কি। আর কে বলে তুমি কালো? তুমি আমার চোখ দিয়ে দেখো, তোমাকে কত সুন্দর লাগবে। সত্যি? গো। আচ্ছা চলো আমরা দুজন মিলে কিছু খেয়ে আসি, আমার না খুব ক্ষুধা লেগেছে। খাবারের জন্য বাইরে যাওয়ার কি দরকার, এখানে খাবার নিয়ে আসি। তার মানে তুমি আমায় বিশ্বাস করো না? তুমি ভাবছো আমি পালিয়ে যাব, তাই তো? ঠিক আছে, আমি না খেয়ে থাকবো। তুমি তো এটাই চাও, তাই না? আরে তুমি আমায় ভুল বুঝছো। কই ভাবলাম আমরা এই নোংরা পরিবেশ থেকে বের হয়ে একটু ভালো জায়গায় গিয়ে প্রেম করব, কিন্তু তুমি তো আমায় বিশ্বাসই করো না। আরে না, আমি তোমায় বিশ্বাস করি। আচ্ছা চলো যাই। সত্যি বলছো? তুমি অনেক ভালো চান্দু। প্ল্যান সাকসেসফুল, এইবার শুধু পালানোর পালা। আচ্ছা আমার হাত পা খোলো, না হলে কি করে যাব? ও আমি তো ভুলেই গেছি। নেও খোলা শেষ, এবার চলো। চলো। যেই বের হতে নিব কিসে যেন বিকট আওয়াজ হলো, ভয়ে আমার কলিজা শুকিয়ে গেছে। এই এইটা কিসের আওয়াজ চান্দু? তুমি এখানে থাকো, আমি দেখে আসছি। আর এই রুম থেকে বাহির হইবে না, বুঝলা? এই বলে চান্দু চলে গেল। ধুর, আর ভালো লাগে না। কতক্ষণ হয়ে গেল চান্দু আসছে না। আমি একবার বাইরে গিয়ে দেখি। বাইরে গিয়ে আমি তো পুরাই টাসকি, কতগুলো ছেলে চান্দুর গ্রুপের ছেলেদের মারছে। আমি তো পুরাই খুশি, একদম ঠিক আছে। ওদের জন্য আজকে আমি বিদেশে যেতে পারলাম না, কিন্তু চান্দু কই? আর এরাই বা কারা? একটু সামনে যাওয়ার পর দেখলাম একটা ছেলে চান্দুকে উড়াধুরা মারছে, আর একটু মারলেই বেচারা মরে যাবে। আরে আরে রে, ওকে মারছেন কেন বলি সামনে গিয়ে দেখি এই তো জিসান। তোর সাহস কি করে হয় আমার জানকে তুলে আনার, ওকে কষ্ট দেওয়ার? তুই জানিস না আমার জিনিসে হাত দেওয়ার অধিকার তোকে কে দিল? আজ তোকে আমি মেরেই ফেলবো। বলেই উড়াধরা মাই শুরু। হায় আল্লাহ, রহম করো, না হলে আজকে চান্দু আলুর ভর্তা হইয়া যাইব। আরে আরে থামুন প্লিজ, ওকে আর মারবেন না। থামুন, আরে থামুন। আল্লাহ কি খায় এত শক্তি করছে তুমিই ভালো জানো। উনি তো থামার নামগন্ধও নিচ্ছে না, তাই ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, প্লিজ জিসান আপনি থামুন, আমি ঠিক আছি এবং সুস্থ আছি, প্লিজ আপনি ওনাকে ছেড়ে দিন। আস্তে আস্তে বুঝতে পারলাম উনি আমাকে জড়িয়ে ধরেছেন। ভাই ওদেরকে মেরে তক্তা বানিয়ে দিয়েছি। রানা ভাইয়ের কথা শুনেই ওনার কাছ থেকে নিজেকে সারিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে তোরা যা, আমি আসছি। ঠিক আছে ভাই। দেখলাম রানা ভাইয়া চলে যাচ্ছেন, তাই বললাম, ভাইয়া আমাকে একটু লিফট দেবেন? আসলে আমি যে কোথায় তা আমি জানি না, তারপর আমার কাছে ফোন টাকা কিছুই নেই, আমি বাসায় যাব কি করে? তাই আপনি যদি আমাকে একটু লিফট দেন। তাছাড়া আপনি আমার জিজু লাগেন, লিফট না দিলে সুমিকে বলুন নতুন জিজু খুঁজতে। রানা ভাইয়া কিছু বলবে তার আগেই পেছন থেকে জিসান বলল, রানা তোকে আমি যেতে বলছি। রানা ভাইয়া চলে গেল। ওনার কথা এত রাগ উঠছে, মন চাইতেছে এক খুশি দিয়ে দাঁত ভেঙে দিই। তার আগেই উনি আমার দিকে রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই আমি রাগ করব না, উনি উল্টা ঝাড়ি নেন। কি হলো আপনার? সমস্যাটা কি বলেন আমাকে, একটু শান্তিতে থাকতে দেবেন না নাকি? ওর হাত ধরে টেনে গাড়ির সাথে দাঁড় করিয়ে হাতগুলো শক্ত করে ধরলাম। সমস্যা কি তুমি জানতে চাও? হ্যাঁ
তোমার সাহস কি করে হয় আমাকে কিছু না বলে চলে যাওয়ার? আর আজ যদি আমি না আসতাম তাহলে তোমার কি অবস্থা হতো তুমি জানো? ফার্স্টলি আমার হাত সারুন। আপনি আমাকে টাচ করছেন কোন সাহসে? হ্যাঁ। সেকেন্ডলি, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব, আপনার প্রবলেম কি? আর থার্ডলি, আপনি না আসলেও আমি নিজেকে সেভ করার সব প্ল্যান করে রেখেছিলাম, মাঝখানে আপনি এসে ঝামেলা করলেন। কি আমি ঝামেলা করছি? তুমি জানো তোমার জন্য আমি কত কষ্ট করছি? তোমার কি কোনো আইডিয়া আছে? আমি তোমাকে এয়ারপোর্টে খুঁজেছি, কিন্তু তুমি সেখানে ছিলে না। তারপর আমার এক লোকের মাধ্যমে জানতে পারলাম ওরা তোমাকে কিডন্যাপ করে এখানে রেখেছে, তাই দেরি না করে এখানে চলে আসছি। আর তোমাকে টাচ করার পুরো অধিকার আছে আমার। তুমি কখনো এটা ভুলবা না যে তুমি শুধু আমার, তোমার উপর অন্য কারোর অধিকার নেই। তুমি শুধু জিসানের, বুঝলা? আমিও আপনার হতে চেয়েছিলাম, কিন্তু আপনি তা হতে দেননি, তাই অধিকার ফলাতে আসবেন না। আর জলদি আমার বাসায় নিয়ে চলুন, সবাই আমার জন্য চিন্তা করছে হয়তো। বলেই গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে বসে পড়লো ম্যাডাম। ভাবলাম যদি না যেতে চাই তাহলে কোলে করে নিয়ে যাব, কিন্তু সব কি আশা করলে পাওয়া যায়? হাই, তাই আমিও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলাম। অনেকক্ষণ যাবৎ গাড়ি চলছে, কিন্তু ম্যাডাম একটা কথা বলেনি, জানালার দিকে মুখ করে আছে। তাই আমি বলা শুরু করলাম, রাগ হচ্ছে আমার উপর? কি হলো বলছো না কেন? বেশি রাগ হচ্ছে? এইবার রাগ উঠে গেল, তাই জোরে গাড়িটা ব্রেক করলাম। কি হলো কি? এত জোরে কেউ ব্রেক করে নাকি? আপনি গাড়ি চালাতেই পারেন না? আরে বাহ বাহ, ম্যাডাম তো রেগে আগুন। এখন যদি বলি ইচ্ছে করে ব্রেক করেছি তাহলে জানি কি করে। না মানে গাড়ি বন্ধ হয়ে গেছে, আমি কি করব? তাহলে আপনি বসে আছেন কেন? নিচে নেমে ঠিক করেন। দেখছি। হায় আল্লাহ, সত্যি তো গাড়ির তেল শেষ। আর এত রাতে এখানে কোনো পেট্রোল পাম্প খোলা থাকবে না মনে হয়। এই যে ম্যাম, নিচে নামুন। কেন? গাড়ি নষ্ট, তাই হেঁটে যেতে হবে। মানে কি? আমি এত রাতে হেঁটে হেঁটে আমরা কোথায় যাব? হাঁটা ছাড়া কোনো উপায় নেই, কারণ এত রাতে এখানে কিছু পাওয়া যাবে না, আর সারা রাত এখানে বসে থাকাও যাবে না। তাই সামনে যাই, যদি কাউকে পাই তাহলে হেল্প নিতে পারবো। বাধ্য হয়ে নামতে হলো। গাড়ি থেকে নেমে দিলাম গাড়িকে একটা লাথি। আরে কি করছো? বেচারাকে মারছো কেন? দেখো তো বেচারা কত ব্যথা পেলো। ব্যথা পাইলাম আমি, আর ক্রেডিট দিল গাড়িকে। শয়তান, বাদর, হারামি। গালি দেওয়া শেষ হলে চলেন সামনে আগাই। মনের কথা বুঝতে পারলো কি করে? আমি কি আপনাকে আটকে রাখছি? চলেন বলেই ওনার আগে আগে হাঁটা শুরু করলাম। এত রাগ আমাকে রেখে চলে যাচ্ছে? দাঁড়াও দেখাচ্ছি মজা। এই দেখো, সাপ সাপ। হায় আল্লাহ, কই কই বলেই লাফালাফি শুরু করে দিলাম। এই দৃশ্য দেখার পর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার অবস্থা। এই, আপনি হাসছেন কেন? আর সাপ কই? তোমার লাফালাফিতে সাপ বেচারা ভয় পালিয়েছে। তাই বলে আমার রাক্ষসের মতো হাসতে হবে নাকি? কি বললা? আমি রাক্ষস? দাঁড়াও, তুমি এখানে থাকো, আমি চলে যাই। রাক্ষস তো খেপে গেছে, এখানে যদি আবার সাপ চলে আসে। হায় হায়, দৌড় দিয়ে ওনার হাতটাকে শক্ত করে ধরলাম। কি হলো, হাত ধরলা কেন? আমি তো রাক্ষস, তাই না? যারা ভালো মানুষ তাদের কাছে যাও। আপনি আমাকে আপনার সাথে নিয়ে আসছেন, তাই আমার সেফটির দায়িত্ব আপনার, বুঝলেন? বুঝলাম। প্রায় কতক্ষণ যাবৎ হাঁটছি তার খেয়াল নেই, কিন্তু কেন জানি আজকে হাঁটতে খুব ভালো লাগছে। কারণ ম্যাডাম তো আমার হাত এমন ভাবে ধরে রাখছেন যেমন আমাকে ছাড়লেই আমি দৌড়ে পালাবো। আসলেই পাগলি। আরে দেখেন, একটা বাড়ি দেখা যাচ্ছে, চলুন ওইখানে গিয়ে সাহায্য চাই। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। চলো। দরজায় গিয়ে কড়ি নড়াতেই একটা বয়স্ক মহিলা আসলেন। জি, আপনারা কাকে চান? আসলে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর এখানকার রাস্তাও চিনি না, আর কোনো হোটেলও পাইনি। যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা আজ রাতটুকু এখানে থাকতে পারি? তোমরা কি স্বামী স্ত্রী? না, উনি আমার। এর আগে আর কিছু বলতে পারলাম না, কারণ উনি আমার হাতে চাপ দিয়ে চুপ করে থাকতে বললেন। আমরা স্বামী স্ত্রী। তাহলে ও বললো কেন না? আসলে ও আমার উপর রেগে আছে। আসলে অনেকদিন পর ওকে নিয়ে ঘুরতে বের হইছি, তার উপর আবার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই রেগে আছে। ও, রাগ তো ভালোবাসার অংশ। আচ্ছা, তোমরা ভিতরে এসো। চলো যান। ওর হাত ধরে ঘরে নিয়ে আসলাম। ইস, কত ভালোবাসা। দেখলাম একটা মধ্যবয়স্ক লোক সোফায় বসে আছেন, মনে হয় উনি এই মহিলার হাজবেন্ড। কি গো বউ, এরা কারা? আরে বেচারা গো, গাড়ি নষ্ট হইয়া গেছে, তাই এখানে আসছে রাতটুকু কাটাইতে। ও আচ্ছা, তা গাড়ি কোনখানে আছে আমারে কও, আমাকে দারোয়ানের পাঠাইয়া গাড়ি ঠিক করে আনাইতেছে। জিশান গাড়ির চাবি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। আচ্ছা, তোমরা উপরে রুমে যাইয়া হাত মুখ ধুইয়া আহো, আমি তোমাগর খাবার ব্যবস্থা করি। না না আন্টি, তা লাগবে না, আপনাদের এত কষ্ট করা লাগবে না। হইছে, তোমার কিছু বলা লাগবো না। চেহারা দেখাই মনে হইতাছে দুইজনে সারাদিন কিছুই খাও নাই। যাও হাত মুখ ধুইয়া আহো।
তারপর জিশান ও জান্নাত হাত মুখ ধুতে গেল। তুমি আগে যাও, তারপর আমি যাই। ঠিক আছে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে উনি শার্ট খুলতে চেষ্টা করছেন আর ওনার হাত দিয়ে রক্ত পড়ছে। আপনার হাতে কি হয়েছে? রক্ত পড়ছে কেন? আরে কিছু না, মারামারি করার সময় হয়তো কেটে গেছে। কিছু না মানে? কতখানি কাটছে আপনি দেখেছেন? আরে এই তুমি কান্না করছো কেন? এইটা তো ছোটখাটো কাটা, কিছু হবে না। ছোটখাটো কাটা হলে এত রক্ত বের হতো? আর আমি কাঁদছি না। তখনই মহিলাটি আসলেন। আরে কি হয়েছে, তোমার হাত কি কইরা কাটলো? না আন্টি, তেমন কিছু না আসলে। একদম চুপ থাকবেন। আন্টি আপনার বাসায় সাবলন আছে? থাকলে একটু নিয়ে আসলে ভালো হয়। আচ্ছা আমি আনতাছি। আন্টি একটু গরম পানি আর একটা তোয়ালেও নিয়ে আসেন। ঠিক আছে। কিছুক্ষণ পর আন্টি সব নিয়ে আসলো। এই নাও এগুলো, আমি একটু নিচে যাই দেখি রান্না কত দূর। ঠিক আছে। আন্টি চলে যাওয়ার পর আমি ওনার শার্টটা খুলে দিলাম। কাটা জায়গায় স্যাভলন লাগাবো কি? আমার তো হাত কাঁপছে। তারপর স্যাভলন লাগাতেই উনি আহ করে উঠলেন। বেশি বেশি জ্বলছে বুঝি? না, ও আমার হাত ড্রেসিং করে দিচ্ছিল আর আমি ওর দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে ও নিজে ব্যথা পাচ্ছে। ওর চোখে পানি স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর তোয়ালে দিয়ে আমার শরীর স্প্রাইয়ের মতন করে মুছে দিচ্ছে। আচ্ছা, আমি ওকে এত কথা বললাম ওই দিন, তারপরও ও আমার জান বাঁচালো। এখন আমার এত যত্ন করছে কেন? কেন ও আমায় এত ভালোবাসে? নীরবতা ভেঙে বললাম, এখনো কি বলবে তোমার চোখে পানি নেই? আমার কষ্টে তুমি কষ্ট পাওনি? আমি কান্না করলেই বা কি, আর কষ্ট পেলেও বা কি, তাতে আপনার আদৌ কি কিছু যায় আসে? আমার যাই, কারণ আমি তোমাকে। তখনই আন্টি ডাক দিলেন খাবার তৈরি করে নিচে চলে যেতে। চলুন যাওয়া যাক। চলো। খাবার টেবিলে। তা তোমাদের বিয়ে হলো কয় বছর? আমি জিসানের দিকে একবার তাকালাম, তারপর আবার খাওয়া শুরু করলাম। কারণ উনি যেহেতু মিথ্যে বলেছেন তাই মজাও উনিই বুঝুক। এই তো আন্টি 2 বছর হলো। তা প্রেম করে বিয়ে নাকি? জি আন্টি। আমরাও প্রেম করে বিয়ে করেছি। ওইটা তো আপনাদের দেখলেই বোঝা যায়, আপনারা তো লাভলি কাপল। তা বিয়ের 2 বছর হইয়া যাইতাছে, তোমরা বাচ্চা নিলেই তো পারো। ওনার কথা শুনে খাবার গলায় আটকে গেছে। আরে আরে কি হইলো, ওরা পানি দাও। ওকে পানি দিলাম। বেচারি ভয়ে পুরো গ্লাস পানি গটগট করে গিলে নিল। ওর এই অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে, তাই ভাবলাম ওকে আর একটু ভয় দেখানো যাক। আন্টি আমি তো সে কবে থেকেই বলছি একটা বাচ্চা নেওয়ার কথা, কিন্তু ওই রাজি হচ্ছে না। হায় আল্লাহ, কি মিথ্যা কথা কয়! বিয়াই তো হয় নাই, আবার বাচ্চা কেমনে? আর ওনার মাথায় কি হইছে এসব ফাউল কথা কইতেছে কেন? ও মা, এটা কেমন কথা? বাচ্চা হইলে তো স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আরো বাড়ে। না মা, তুমি এই কাজটা ঠিক করতেছো না। একটু চিন্তা কইরা দেখো আজকে আমি যা কইলাম। জি আন্টি, ভেবে দেখবো। রুমে যাইয়া নি, তারপর বাচ্চা পয়দা করতেছি। যেমন ভাবে লুক দিল, মনে হয় আজকে আমার রক্ষা নেই। হে আল্লাহ, তুমি বড়ই মহান, ওর হাত থেকে আমায় বাঁচাও। খাবার শেষ করে রুমে এসে বসে আছি। আজকে ওনার এক রাত, না হয় আমার এক রাত। ঘরে ঢুকতে দেখলাম ম্যাডাম রেগে আগুন, তাই বললাম কি হলো, এখনো ঘুমাওনি কেন? আপনি জানেন না? জানলে কি জিজ্ঞেস করতাম। আপনি এতগুলা মিথ্যা কথা কেন বললেন? কি? আমি আবার কি মিথ্যা বললাম? আমি কবে আপনাকে বিয়ে করলাম? ও সরি, প্রেম করে বিয়ে করলাম। তো কি বলতাম? আমি যদি মিথ্যা না বলতাম তাহলে কি ওনারা আমাদের থাকতে দিত? আর আমি তো বলছি আমরা প্রেম করে বিয়ে করছি। তুমি আমাকে প্রেম করে বিয়ে করছো, ওইটা কখন বলছি? কথা কি করে প্যাঁচাতে হয় ওনার থেকে ভালো হয়তো কেউ জানে না। আচ্ছা, এইটা না হয় মানলাম, কিন্তু বাচ্চার কথা আসলো কেন? আমি কি করব? আন্টি তো শুরু করলো, তাই তাই আপনি মজা নিতে শুরু করলেন, তাই না? না, মজা নেইনি, বাট এখন নিব। এই বলে জিসান জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। মানেটা কি? আর আপনি সামনে আসছেন কেন? পেছনে যান। ওর কথা তোয়াক্কা না করেই ওর দিকে এগিয়ে যাচ্ছি, আর ও এক পা করে পিছনে যাচ্ছে। দেয়ালের সাথে পিঠ থেকে গেছে, কিন্তু ওনার থামার নাম নেই। এই দেখেন, একদম আমার কাছে আসবেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। এক হাত ওর কোমরে দিয়ে আরেক হাত দিয়ে ওর একটা হাত ধরে একদম দেয়ালের সাথে মিশিয়ে দাঁড়িয়ে আছি। তারপর ওর কানের কাছে গিয়ে বললাম, চিৎকার করবে করো, আমার কোনো সমস্যা নেই। আন্টি আঙ্কেল ভাববে আমি তোমায় বেশি ভালোবাসছি। এই বলে ওর ঠোঁটের কাছে যাচ্ছি। উনি আমায় এমন ভাবে ধরেছেন যে ওনাকে ছাড়তে পারছি না। এরপর এত কাছাকাছি আসেন যে ওনার গরম নিঃশ্বাস আবার প্রত্যেকটা হার্টবিট শোনা যাচ্ছে। দেখুন, আপনি যা চান তা ঠিক নয়। আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার বউ না, আর আপনি অন্য কারোর বাগদত্তা। ওর কথাটা শুনে মাথাটা পুরো গরম হয়ে গেল। এই মুহূর্তে ওর মুখে এসব কথা আমি আশা করিনি, তাই ওর হাতটা আরো শক্ত করে ধরে আমার কাছে আনলাম।
কি করছেন? ছাড়ুন, আমার হাতে লাগছে। লাগুক, তোমার তো শুধু হাতে লাগছে, কিন্তু আমার বুকে লাগছে তোমার কথাগুলো। তুমি সব সময় আমাকে কেন কষ্ট দাও বলতে পারবা? তুমি কি আমার মনের কথা বুঝতে পারো না? আমার চোখের ভাষা বোঝো না? না, আমি বুঝি না, বুঝতেও চাই না, কারণ আপনার এই চোখ দুটো বড়ই বেঈমান। এই চোখগুলো শুধু মিথ্যে স্বপ্ন দেখাতে জানে, তা পূরণ করতে জানে না। দেখুন দেখুন জিসান, আমাকে ছাড়ুন, না হলে ভালো হবে না। আপনার আমার ওপর কোনো অধিকার নেই। আর যদি না ছাড়ি? তাহলে আমি ছাড়তে বাধ্য হব। তুমি পারবে আমার সাথে? তুমি যদি আর একবার তোমার উপর আমার অধিকার নেই এই কথা বলো, তাহলে আমি নিজেও জানি না আমি কি করব। আমি 1000 বার বলবো, আপনার উপর কোনো অধিকার নেই। ওর কথায় আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না, তাই ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। ও আমাকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে, কিন্তু পারছে না। উনি আমি এমন ভাবে কিস করছে যে আমি ছাড়তে পারছি না। যতই চেষ্টা করছি আরো শক্ত করে ধরছে, আমার দম বন্ধ হয়ে আসছে। অনেকক্ষণ পর উনি আমায় ছেড়ে দিলেন, বাট ছাড়ার আগে আমার ঠোঁটে কামড় বসিয়ে দিলেন। এত জোরে কামড় দিচ্ছে যে রক্ত বের হয়ে গেছে। রাগে দুঃখে আমি কান্না করে দিলাম। আপনি খুব খারাপ, দেখেন কি করলেন, আমার ঠোঁটটাকে কেটে দিলেন। এখন কেউ দেখলে কি ভাববে? কান্না করতে করতে মাটিতে বসে পড়লাম। ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। দেখলাম আসলেই অনেক রক্ত বের হচ্ছে। হাত দিয়ে রক্ত মুছে দিলাম আর আস্তে করে একটা চুমু দিলাম কাটা জায়গায়। তারপর ওকে জড়িয়ে ধরে বললাম, খুব বেশি লাগছে জান, আই এম সরি। তুমি তো জানো রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, তারপরে তুমি কেন আমাকে রাগাও? ওনার কথার জবাব দিলাম না, শুধু কান্না করে যাচ্ছি। আচ্ছা চলো ঘুমাতে যাই, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। তারপর ওকে কোলে করে নিয়ে খাটে শুয়ে দিলাম। আমিও শুয়ে পড়লাম আর ওর মাথাটা আমার বুকে রেখে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমি বুঝতে পারছি না কেন উনি এমন করছেন, কেন আমায় কষ্ট দিচ্ছেন। ওনার আমার উপর কিসের অধিকার? ওনার এইসব কাজ আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। উনি কি তা বুঝতে পারছে না? এইসব চিন্তা শুধু মাথায় ঘুরছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে জান, কিন্তু আমি যে নিরুপায়। আমি চাই সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে রাখতে, কিন্তু হয়তো ভাগ্য চায় না আমরা এক হই। ঘুমের মধ্যে কত মায়াবী লাগছে, মন চাইছে এই রাত যেন থেমে যাক, কারণ সকাল হলেই তো সবকিছু শেষ হয়ে যাবে। আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। এই বলে জিসানের চোখ বেয়ে পানি পড়ছে। সকালে ঘুম ভাঙার পর দেখলাম জিসান পাশে নেই, মনে হয় আরো আগে উঠেছে। ভাবছিলাম ঘুম থেকে উঠে সবার আগে ওর চেহারা দেখব, কিন্তু তার হলো কই। বিছানা থেকে নামার সময় দেখলাম জিসান গোসল করে আসছে, হয়তো পরনে জাস্ট একটা টাওয়াল। ওয়াও, কত সুন্দর লাগছে, খালি গায়ে জিম করে এত সুন্দর বডি বানাইছে। ফর্সা শরীরে পানির ফোঁটাগুলো লেগে আছে। লুকিং ড্যাম হট। এভাবে তাকিয়ে থাকবা নাকি ফ্রেশ হবা? আমি আপনার দিকে তাকাইনি, বুঝলেন? সরেন, আমি ফ্রেশ হব। যাও, না কে করলো? ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখলাম উনি আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট পরছে। দেখলাম ওনার বুকের মধ্যে কি যেন ট্যাটু টাইপের লেখা। আচ্ছা, আপনার বুকে ওইটা কি লেখা ছিল? ও কি দেখে ফেললো নাকি? জলদি শার্ট পরে নিলাম। কিছুই নেই তো। মিথ্যে কথা বলবেন না, আমি দেখলাম যে দিয়ে কি যেন লেখা। তুমি ভুল দেখেছো। বাই দ্য ওয়ে, তোমার যদি আমাকে শার্টে ছাড়া দেখার ইচ্ছা থাকে তাহলে আমি খুলতে পারি। না বলেই এক দৌড় দিব আর উনি হাত ধরলেন। কি হলো, হাত ধরলেন কেন? ওকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালাম, তারপর ওর চুলগুলো সামনের দিকে দিয়ে দিলাম। হায় আল্লাহ, উনি চুল সামনে আনলেন কেন? এইবার কি ঘাড়ে কামড় দেবেন নাকি? পকেট থেকে লকেটটা বের করলাম, যেটা ও আমায় ফিরিয়ে দিয়েছিল। তারপর ওকে পরিয়ে দিলাম। শোনো, এটা কোনোদিনও খুলবা না, বুঝলা? মাথাটা নাড়িয়ে সম্মতি জানালাম। তারপর নিচে নেমে নাস্তা করে আন্টি আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম। আসার আগেও আন্টি আবার বাচ্চার কথা বললেন। এইবার আর রাগ করলাম না, মুচকি হাসি দিলাম। গাড়িতে উঠে দুজনেই চুপ, কোনো কথা বলছে না। জান্নাত ভাবছে একটু পরেই দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে, তাই সে মন খারাপ করে বসে আছে। 3 দিন পর আমার এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কথাটা শুনে বুকের ব্যথাটা আরো বেড়ে গেল। তারপরেও বললাম, ভালো। তুমি অবশ্যই আসবা, আর আমার বিয়ের আগে দেশ ছাড়ার কথা ভুলেও ভাববা না। উনি কেন আমায় এত কষ্ট দিতে চান? উনি তো জানেন ওনার সাথে ওই মেয়েকে দেখলে কষ্টে আমার ওই মেয়েকে মেরে ফেলতে ইচ্ছে হয়। তারপরেও উনি চান আমি যাই। ঠিক আছে, তাহলে আমি যাব। আমি যাব। গাড়ি থামান, আমরা এসে পড়েছি। গাড়ি থেকে নেমে ওকে নামালাম। ওর হাসি খুশি চেহারায় কষ্ট ফুটে উঠছে। ওকে বাই বলবো, তখন একটা ছেলে দৌড়ে এসে ওকে কোলে করে ঘুরিয়ে ঘুরিয়ে জান জান করছে। এটা দেখে আমার চোখ কপালে। ছেলেটি জান্নাতকে কিছুক্ষণ ঘুরিয়ে নিচে নামিয়ে জড়িয়ে ধরল।
থ্যাংক গড তুই ফিরে এসেছিস। তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল তুই জানিস। আরে সাজিদ, তুই কখন এলি? তুই তো লন্ডনে ছিলি, কবে আসলি তুই? কালকে আসলাম, তারপর শুনলাম তুই নাকি কানাডায় চলে গেছিস। তারপর আবার শুনলাম তোকে কে জানে কিডন্যাপ করেছে, তাই আবার পুলিশে খবর দেই, বাট তুই সেভ আছিস, এটা দেখে আমি চিন্তামুক্ত হলাম। জিশান এইসব দেখে রাগে তাকিয়ে আছে, যে কোনো সময় সাজিদের রাম ধুলাই করতে পারে। দেখলাম সাজিদ রেগে পুরা লাল হয়ে আছে, তাই সাজিদকে সরিয়ে দাঁড় করালাম। কিরে উনি কে, পরিচয় করাবি না? নাকি এটা তোর বিএফ? দেখেন ভাই, আপনি ওর বিএফ হতে পারেন, বাট আমি ওর হাবি। কি? চুপ কর ফাতর। উনি হলেন জিসান ভাইয়া, আমাদের কলেজের নেতা, আর উনি আমাকে কালকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচিয়ে আনছেন। আর ভাইয়া, এটা হলো সাজিদ, সুমির ভাই, মানে আমার ছোট ভুবির একমাত্র ফাতর ছেলে। কি বললো ও ভাইয়া? কিছুক্ষণ আগেও জিসান বললো, এখন আদিক্ষেতা করে ভাইয়া ডাকা হচ্ছে। হ্যালো ভাইয়া, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আমার বউকে বাঁচানোর জন্য। আপনি ওকে না বাঁচালে আজকে আমি বিধবা হয়ে যেতাম। এই পুচকে ছেলের সাহস কত আমার জানকে বউ বলে? মন চাই ওর দাঁতগুলো ভেঙে দেই। এই রে, এবার মনে হয় উনি আরো ক্ষেপে গেছেন। সাজিদকে জলদি এখান থেকে সরাতে হবে, না হলে উনি কখন কি করে আল্লাহ জানে। আচ্ছা জানো, জলদি চল, আম্মু সুমি বাবা তোর জন্য চিন্তা করছে। আমাকে বাইনা বলে চলে গেল এই ছেলের সাথে। রাগে ফুঁসতে ফুঁসতে জিশান গাড়ি নিয়ে চলে গেল। ধুর, শেষবারের মতো ওনাকে বাই বলতেও পারলাম না। ঘরে যাওয়ার পর ফুপি আর সুমি আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। সাজিদ হচ্ছে সুমির বড় ভাই, ও লন্ডনে থাকে, জান্নাতের থেকেও বয়সে বড়, কিন্তু একে অপরকে নাম ধরেই ডাকে। সাজিদ দুষ্টুমি করে জান্নাতকে বউ বলে ডাকে। তুই এসে গেছিস মা, জানিস তোর জন্য আমরা কত চিন্তায় পড়ে গেছিলাম। তোর বাবা তো কাঁদতে কাঁদতে কয়েকবার অজ্ঞানও হয়ে গেছে। একটু আগেই আমি আর তোর ফুপা ওনাকে আমাদের রুমে রেখে আসলাম। তোর জন্য কালকে থেকে এখনো কিছু মুখে তোলেনি। বাবা এখানে এসছে আমার জন্য, এইটুকু বলেই কান্না শুরু করে দিলাম। ফুপি, তুমি সত্যি বলছো বাবা আমার জন্য এসছে? তুমি তো জানো ফুপি, সেই ছোট থেকে আমি বাবার ভালোবাসার জন্য কত অপেক্ষা করতাম, কিন্তু বাবা কখনো আমায় সেরকম ভাবে ভালোবাসেনি। কিন্তু বাবা আমার জন্য এখানে আসছে, আমি বাবার কাছে যাবো ফুপি। তুই যা, তোর বাবা উপরে আছে। বাবার রুমের দরজা খুলেছি, হাতগুলো কাঁপছে। আজ ঠিক কতগুলো বছর পর বাবাকে ঠিক মতো দেখবো, ঠিক বলতে পারছি না। রুমে ঢুকে খাটের উপর গিয়ে বসলাম। বাবার ঘুমন্ত চেহারাটা দেখছি মন ভরে। আমার বাবা আসলে একটা হিরো। ছোট থাকতে ফুপি বলতো আমার বাবার জন্য নাকি গ্রামের অনেক মেয়েরা পাগল ছিল। আসলেই বাবা অনেক সুন্দর। এখন চুলগুলোতে হালকা পাক ধরেছে, বাট গালে দাড়ি নেই। বাবার হাতটা ধরতেই চোখ থেকে পানি পড়ে গেল। বাবা চোখটা খুলে আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও চিৎকার করে কাঁদতে লাগলাম। অনেক বছরের কষ্টগুলো ঝরে পড়ছে। মামনি, তুমি ঠিক আছো? এই দেখো, আমি একদম ঠিক আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন করেছো? মামনি, তুমি আমায় ক্ষমা করে দিও। এত বছর পর আমি তোমাকে ভালোবাসতে পারিনি। তোমার মা চলে যাওয়ার কষ্টকে ভুলতে গিয়ে আমি নিজের মেয়ের কথাও ভুলে গেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি এগুলো কি বলছো বাবা? তুমি কোনো ভুল করনি, আমি সবসময় ভুল করেছি। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। আহা মামা, তুমি এমন ভাবে কাঁদছো কেন? যেমন তোমার মেয়ের বিদায় হচ্ছে, কিছু কান্না ওর বিয়ের জন্য রেখে দাও। আর তুই এখনো কি করিস? ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই মিলে খাবার খাবো। তোর জন্য আমার কেউ কাল থেকে কিছুই খায়নি, জলদি আয়। যাও মামনি, তুমি ফ্রেশ হয়ে আসো। আচ্ছা বাবা, বলেই বাবাকে জড়িয়ে ধরলাম। আজ 2 দিন ধরে সবকিছুই ভালো চলছে। আমরা সবাই খুশি আছি, আমি ভালো আছি সবার সামনে, কারণ আমার মন তো জিসানের কাছে। আর কালকে ওর এঙ্গেজমেন্ট, কালকে থেকে ওর উপর আমার কোনো দায়িত্ব থাকবে না। এই কথা ভেবেই চোখে পানি আসলো। আরে বাবু, তুই এখানে কি করিস? শপিং যাবি না? ওইদিকে সুমি তো পুরোপুরি রেডি। আজকে তোদের শপিং এর সব বিল আমি দেবো। তোরা যা, আমার ভালো লাগছে না। আচ্ছা সত্য করে বলতো তোর কি হয়েছে? আমি যেদিন থেকে আসছি সেদিন থেকে তুই মন মরা হয়ে থাকিস। তুই তো এমন ছিলি না, কি হয়েছে বল? তোর মাথা, আমার কিছু হয়নি। আর কই আমার মন মরা থাকে? আমি তো সবসময়ই হাসি। ওইটা তো সবাইকে দেখাতে যে তুই খুশি, কিন্তু ওকে চল, আজকে তোকে আমার মনের কথা বলে দিব, যে কারণে এত জলদি আমার দেশে আসা। কারণ যদি আমি তোকে আজ না বলি তাহলে দেরি হয়ে যাবে, তাই তোকে সব গিয়ে বলবো। শপিং মলে গিয়ে দেখলাম জিসান আর ওই পেতনি সাফা। আর সব থেকে বেশি রাগ উঠলো যখন দেখলাম ওই পেতনিটা আমার জিসানের হাত ধরে হাঁটছে। মন চাইতেছে ওর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি আমার জিসানের হাত ধরে। ওর জন্যই জিসান আমার হলো না,
কুত্তি মাইয়া আবার পেতনির মতন হাসতেছে, মঞ্চের দাঁতগুলো ভেঙে দি। আরে এটা তো ওই ভাইয়া যে তোকে বাঁচিয়েছিল জান্নাত। এই জান্নাত, কই হারিয়ে গেলি? সাজিদের ধাক্কায় হুশ আসলো। তো কি করবো? জড়াইয়া ধরে চুমু দিমু নাকি? হায় আল্লাহ, কি কই, রাগের জন্য মাথা নষ্ট হইছে। কি কস তুই? কিছু না। হ্যাঁ, ওইটা জিসান ভাইয়া। চল ওনার সাথে গিয়ে কথা বলি। আরে না চল, আমরা শপিং করি। আরে বলতে বলতে চলে গেল। ধুর, ভাল লাগে না। হাই ভাইয়া, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? আপনি শপিং করতে আসছেন নাকি? কালকে আমার এঙ্গেজমেন্ট। ও, কনগ্রাচুলেশন। ও, তুমি কার সাথে আসছো? আমার জানুর সাথে। আরে জানো, তুমি আসছো? চল শপিং করতে। হাই জান্নাত, কেমন আছো তুমি? ভালো আর থাকতে দিলি কই? ভালো, তুমি? ভালো। কালকে আমাদের এঙ্গেজমেন্টে আসবে কিন্তু। দেখলাম জিসান ভাইয়ার রাগী চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন আর কি যেন ইশারা করছেন। বুঝলাম সাজিদ আমার হাত ধরেছে, তাই হাত ছাড়াতে বলছে। ইস, উনি করলে কিছু না, আমি করলে দোষ। আমি ওর হাত ছাড়ছি না। চলো আমরা একসাথে শপিং করি। চলো। তারপর অনেকগুলো দোকান ঘুরলাম। সাফার যা পছন্দ তা নিল, বাট আমার কিছুই পছন্দ হচ্ছে না। কারণ আমার কিছু পছন্দই হচ্ছে না, কারণ আমার পছন্দের জিনিস তো ও নিয়ে নিল। জিসান ভাই একটা লেহেঙ্গা এনে আমাকে বললেন পরতে, কিন্তু আমি তা না নিয়ে অন্য একটা নিয়ে চেঞ্জিং রুমে গেলাম। সাথে জিসান ভাইও গেল। দরজা আটকাবো, তখন উনি জোর করে ঢুকতে গেলেন। আরে কি করছেন আপনি? কেউ দেখলে কি ভাববে? বের হন। তার আগে বলো, তোমার সাহস কি করে হয় আমার কথার অবাধ্য হওয়ার? আর শোনো, সাজিদের থেকে দূরে থাকবা, বুঝলা? আর এই লেহেঙ্গাটা পরবা তুমি, না হলে আমি পরিয়ে দেব, বুঝলা? ভয়ে বললাম, না হলে সত্যি উনি পরিয়ে দিতেন। ধুর, শুধু শুধু এই ড্রেসটা আনলাম, এইটা রেখে দিয়ে আসি, জিসানেরটাই পরবো। রুম থেকে বের হতেই সাজিদ বলল, আই লাভ ইউ জান। সাজিদ বলে চিৎকার করলাম, তোর মাথা ঠিক আছে? আর তুই এসব কি বলছিলি? তোর মাথা নষ্ট হয়েছে? তুই জানিস না এই মেয়ে জিসানের হবু বউ? আর এই মেয়ে, তোমার লজ্জা করে না? একদিকে জিসানকে বিয়ে করছো, আরেকদিকে আমার ভাইকে জড়িয়ে ধরে রাখছো। একসাথে দুজনকেই রাখার ইচ্ছা আছে বুঝি? দাঁড়াও, আমি এক্ষুনি জিসানকে তোমার আসল চেহারা দেখাচ্ছি। এই বলে যেতে নিলাম। সাজিদ আমার হাত ধরলো। প্লিজ আগে তুই আমার কথা শোন, তারপর তো যা মন চায় তাই কর। হে জান্নাত, প্লিজ আগে তুমি আমাদের কথা শোনো। ঠিক আছে। আসলে আমি আর সাফা দুজনকে লাভ করি। সাফা লন্ডনে থাকতো, আমরা এক জায়গায় লেখাপড়া করতাম, তারপর বন্ধু হই, তারপর রিলেশন করি। কিন্তু সাফার গাব্বার বাবার জন্য ওর বিয়ে জিসানের সাথে করে ফেলে। সাফা ওর বাবাকে বলেছিল যে আমাকে পছন্দ করে, কিন্তু ওর বাবা আমার সাথে বিয়ে দিতে নারাজ। এই জন্য আমি কাউকে না জানিয়ে চলে আসি, যাতে এই বিয়ে আটকাতে পারি। কিন্তু আমি কিছুই করতে পারিনি। তাই আমি ভাবলাম তোকে এখানে এনে সব বলে দিব, কারণ আমি জানি তুই ছাড়া এই বিয়ে কেউ আটকাতে পারবে না। তাহলে সাফা জিসানকে বললেই তো হতো। আমি জানি জিসান জোর করে ওকে বিয়ে করতো না। আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু বাবা আমাকে বলে দিয়েছে যদি কোনো কারণে জিসান বা ওর বাবা বিয়ে ভেঙে দেয় তাহলে সাজিদকে মেরে ফেলবে। তাই আমি কিচ্ছু বলতে পারিনি। এখন তুমিই আমাদের ভরসা। তুমি যদি কিছু না করো তাহলে আমাদের এখান থেকে পালানোর ব্যবস্থা করে দাও, আমরা অন্য কোথাও চলে যাব। ওদের কথা শুনে আমার নাগিন ডান্স দিতে মন চাইছে। আহা, তার মানে জিসান শুধু আমার, আর এই পেতনিটা মানে আমার ভাবি হইবে। ইয়াহু। বাট নিজের আবেগগুলোকে কন্ট্রোল রেখে বললাম, না, পালানোর দরকার নেই, তাহলে আঙ্কেল অনেক কষ্ট পাবে, আর জিসানের সম্মানের ব্যাপার আছে। তোমরা কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করব। এখন তোমরা এখানে প্রেম করো, আমি ড্রেসটা ট্রাই করে আসছি। থ্যাঙ্কস জানু, বাট তুই কি করবি? আমি যা যা বলবো সব করব, আর থ্যাঙ্কস দেওয়া লাগবে না, তোদেরকেও আমার হেল্প করতে হবে। এইটা বলে চেঞ্জিং রুমে গেলাম। আহা, কি শান্তি যে লাগছে বলে বোঝাতে পারবো না। এখন জিসান জান শুধুই আমার। এবার লেহেঙ্গাটা দেখলাম, জাস্ট ওয়াও। উফ, বলতে হয় আমার জিসানের চয়েস আছে। লেহেঙ্গার নিচের কালারটা ব্রাউন আর উপরের কালারটা লাল, তার উপর গর্জিয়াস কাজ। আমার জান আমার জন্য পুরো পারফেক্ট জিনিসটা নিল। কথা বলতে বলতে লেহেঙ্গাটা পরে নিলাম, কিন্তু ব্লাউজের হুক আর ফিতা লাগাতে পারছি না। এই অবস্থায় বাইরে যেতেও পারবো না। এখন কি করি ভাবতে ভাবতে দরজাটা হালকা ভাবে খুলে দেখলাম কেউ আছে নাকি, একটু হেল্প নেওয়ার জন্য। বাট কাউকেই তো দেখছি না। আরে ওই তো জিসান, মনে হয় ফোনে কথা বলছে। ভাবছি ওকে ডাকবো নাকি ডাকবো না। আরে ধুর, ও তো আমার বড় হবে, এত লজ্জা পেয়ে লাভ নেই। তাই ডাক দিলাম হাত দিয়ে ইশারা করে। আরে ও কাকে ইশারা করছে? পেছনে ফিরে দেখলাম কেউ নেই, তার মানে আমাকেই। কিন্তু ও রুম থেকে বের হচ্ছে না কেন?
এত কিছু ভাবার সময় নেই, যাই ওর কাছে। কি হয়েছে কথাটা না বলতে বলতেই আমার হাত ধরে রুমের ভেতর নিয়ে গেল। ওয়াও, এই ড্রেসটাতে ওকে পুরো কিলার লাগছে। আরেকবার ওর প্রেমে পড়লাম। ওই কি দেখো এমন করে? কোনোদিন দেখো নাকি? না দেখছি, বাট তোমার মতন একজনকেও দেখিনি। মানে কি, তুমি মেয়েদের চেঞ্জিং রুমে এসে দেখেছো? তোমার সাহস তো কম না, আবার আমাকে বলো। আরে না, বললাম তোমাকে এই ফার্স্ট এমন ভাবে দেখলাম। বিয়ের পর এমন করে রোজ দেখবা? বিয়ের পর মানে? ওইটা তুমি বুঝবা না। তা তুমি আমাকে এখানে আনলা কেন? কেউ দেখলে কি ভাববে? যার যেটা ভাবতে মন চায় ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। এখন তুমি আমার ব্লাউজের হুক লাগাও বলে চুলগুলো সামনে এনে পেছন ফিরে দাঁড়ালাম। হায় আল্লাহ, শেষে ব্লাউজের হুক লাগানোর জন্য আমায় ডাকলো, কিন্তু আমি কি করে লাগাবো? আরে এত ভাবার কি আছে, লাগিয়ে দিলেই তো হলো। হুকটা লাগাতে গিয়েও হাতগুলো কেমন জানি লাগছে। আরে কি হলো, লাগিয়ে দাও, না হলে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আহা, দিচ্ছি তো, এত রাগের কি আছে? এই বলে ওকে এক টানে আমার একদম কাছে নিয়ে আসলাম। তারপর আস্তে আস্তে ওর ব্লাউজের হুকগুলো লাগিয়ে দিলাম, তারপর ফিতাটাও লাগিয়ে দিলাম। সামনে আয়নাতে দেখলাম জান্নাত চোখ বন্ধ করে রাখছে, মনে হয় বেচারি লজ্জা পেয়েছে। এই যে মিস দেখেন লাগানো শেষ। আমি ওর প্রতিটা টাচ ফিল করছিলাম। ওর কথায় হুঁশ ফিরল। ও ধন্যবাদ। তা আমাকে কেমন লাগছে বলে ঘুরতে থাকলাম। বাচ্চাদের মতন করে ঘুরছে আর আমাকে ড্রেসটা দেখাচ্ছে। অনেক সুন্দর লাগছে, একদম প্রিন্সেসের মতন। আহ, আর তুমি হলা আমার কিং। কি? তুমি তো বুঝবা না। আর তুমি বারবার আমার পিঠের দিকে কি দেখছো? কই? দেখো, আমি এতক্ষণ দেখেছি, তাই বলো কি দেখছিলে? আসলে তোমার পিঠের তিলটা খুব সুন্দর, তাই দেখছিলাম। বিয়ের পর রোজ দেখতে পারবা। এখন সরো, আমি বাইরে গিয়ে সবাইকে দেখাই। এই বলে দুজনে একসাথে রুম থেকে বের হলাম। আমাদের একসাথে বের হতে দেখে কিছু মেয়ে হাসছে। তারপর সবাই আমার ড্রেসটা খুব পছন্দ করলো। তারপর আমরা সবাই মিলে অনেক শপিং করলাম। আমি ড্রেসের সাথে ম্যাচ করে জুয়েলারি কিনলাম, আরো অনেক কিছু। বাসায় গিয়ে আমি বক্স ছেড়ে ডান্স করছি। ইয়ো ইয়ো ইয়ো। এই তোর কি হয়েছে? কালকে জিসান ভাইয়ের এঙ্গেজমেন্ট দেখে তোর মাথা নষ্ট হয়ে গেল নাকি? না গো সোনা পাখি, কালকে জিসানের এঙ্গেজমেন্ট পার্টিতে কি হয় তা শুধু দেখে যা। প্ল্যান কি? ওয়াও, জাস্ট অসাধারণ। এইরকম প্ল্যান তোর দ্বারাই সম্ভব। আরে আরে, मैं इतना भी खास नहीं हूँ। পরের দিন সুমি বেপি, আমায় কেমন লাগছে? পুরাই গরম। আজকে শুধু জিসান ভাইয়া না, আরো অনেকেই তোর প্রেমে পড়ে যাবে। ওকে তুই আয়, আমি সাজিদ ভাইয়াকে গাড়ি নিয়ে আসতে বলি। হলের মধ্যে রানা, দেখতো লাইটিং এর কাজ ঠিক মতন হয়েছে নাকি? কারণ সাফা যখন গেট দিয়ে আসবে তখন ফুল লাইটিং ফোকাস যাতে ওর উপর থাকে। বাবা চায় যাতে সবাই নতুন বউকে এভাবে দেখুক। ভাই, আপনি কি খুশি আছেন? আমার কথা বাদ দে, বাবা খুশি আছেন এতেই চলবে। তুই দেখ লাইটিং ঠিক আছে কিনা। ঠিক আছে ভাই। এই যে ভাই, লাইটিং এর কাজ সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ ভাই, সব ঠিকঠাক হয়েছে। আপনি চাইলে আমি আবার চেক করতে পারি। তারপর লোকটি বাকি লাইট অফ করে দিয়ে মেইন লাইট গেটের দিকে দিল। তখনই আস্তে আস্তে ভেতরে ঢুকছে জান্নাত। সবাই মোটামুটি হা হয়ে তাকিয়ে আছে। সবার এই অবস্থা দেখে জিশান গেটের দিকে তাকালো। জিশান নিজের চোখ ফেরাতে পারছে না, কারণ আজকে জান্নাতকে অসম্ভব সুন্দর লাগছে। যখন দেখলাম গেট দিয়ে জান্নাত আসছে, মনে হচ্ছে কোনো রাজকন্যা আসছে। আমি তো পুরাই শকড, কারণ লেহেঙ্গা আর ওর সাজে আমি পুরাই ফিদা হয়ে গেলাম। ভারী মেকআপ, লাল লিপস্টিক, চোখগুলো টানা টানা করে সাজানো, হাত ভর্তি লাল কাচের চুড়ি, গহনাতে ওকে কোনো অংশে রাজকন্যার থেকে কম লাগছে না। কে বলল মেয়েদের শুধু হালকা সাজে ভালো লাগে? গর্জিয়াস সাজেও সুন্দর লাগে। আজকে জান্নাতকে দেখে মনে হচ্ছে যেন আজ আমাদের এঙ্গেজমেন্ট। আমি মনে মনে সবসময় ওকে এভাবে সাজাবো বলে ভেবেছিলাম। খারাপ লাগছে একটা জিনিস, ওকে এত সুন্দর করে সাজতে কে বলেছে? সব ছেলেরা হাবলার মতন করে তাকিয়ে আছে। এই ছেলেদের কি অন্য কোনো কাজ নেই? যত সব। তার থেকে বেশি রাগ উঠলো যখন দেখলাম সাজিদ ওর হাত ধরছে। এই ছেলের কোনো কাজ নাই, সারাদিন শুধু আমার জানের পিছনে থাকো। হাই যিশু ভাই, কংগ্রেস। আবার ভাইয়া বলল, কিছু বললাম না, কারণ বাবার সামনে ছিল, তাই মিথ্যে হাসি দিয়ে বললাম থ্যাঙ্কস। তা ভাইয়া, ভাবি কোথায়? ওনাকে তো দেখছি না। ও তো সাজছে, একটু পর আসবে। তা তোমাকে তো চিনতে পারলাম না। আমি হলাম জান্নাত, আপনার হবু ছেলের বউ। আর জিসান ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক আগে থেকে। আব্বা, এই জান্নাতি ওই দিন ভাইকে বাঁচিয়েছিল। তার মানে তুমি সেই পরি যে আমার ছেলের জীবন বাঁচিয়েছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আম্মু। ইটস ওকে বাবা। হয় কি বলে ফেললাম? বাবা মানে? আরে মা, এই তো আঙ্কেল আম্মু বললেন।
তাই আমি ওনাকে বাবা বললাম। আচ্ছা বাবা, আপনার কোনো প্রবলেম আছে? থাকলে আমি আর বলছি না। না, কোনো প্রবলেম নেই, আমাকে বাবা বলে ডেকো। থ্যাঙ্কস বাবা। তা আমাকে কেমন লাগছে বলো তো? খুবই মিষ্টি লাগছে। এই মিষ্টি হবে তোমার ছেলের বউ। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একটু পর সাফা ভাবি আসলো আর সাজিদ তার দিকে হা হয়ে তাকিয়ে আছে। সাফাকেও সুন্দর লাগছে, বাট আমাকে বেশি। আমি গিয়ে সাফাকে নিয়ে আসলাম স্টেজে, কারণ যাই হোক আমার ভাবি, তাই আমি আসলাম। সব থেকে বেশি হাসি পাচ্ছে জিসানের চেহারা দেখে। বেচারা ভাবছে ওর এঙ্গেজমেন্টের দিন আমি কি করে এত খুশি। বাট আমার যিশু পাখি তো জানেই না যে তার জান কত বড় প্ল্যানিং করেছে। আমি ছাড়া অন্য কেউ জিসানের হতে পারবে না। বুঝছি না আমার এঙ্গেজমেন্টে জান্নাত এত খুশি কেন। কোথায় ওর খারাপ লাগবে যে আজকের পর থেকে আমি অন্য কারোর হয়ে যাব? তা না, উনি কি সুন্দর করে সেজে আসছে, আর এই সাজিদের বাচ্চার সাথে হেসে হেসে কথা বলছে। মনে হচ্ছে ওরা আমাকে হারিয়ে যাওয়ার কোনো ব্যথাই নেই, আর আমি বোকার মতন করে কষ্ট পেয়ে যাচ্ছি। মনে মনে ভাবতে লাগলাম, So guys, before we start engagement, we almost have some fun. So আগে ডান্স হবে, তারপর এঙ্গেজমেন্ট। তাই আগে নাচবে আমার বাবা, মানে আমাদের সিনিয়র নেতা, আর সাফা ভাবির আব্বু আম্মু। ইয়াহু, সবাই করতালি দিন। ওনারা নাচলেন তো চিজ বাড়ি হে মস্ত গানে। নাচ শেষ, সবাই করতালি দিল। এবার পারফর্ম করবে আমার কলিজার বোন সুমি, আর করবে রানা জিজু। এই না 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 না, আমি নাচতে পারি না। মারপিট ছাড়া আর কিছু পারবেন বলে মনে হয় না। এখানে চুপচাপ নাচেন, না হলে আমি অন্য জিজু খুঁজছি। আসলে সবাই সুমি আর রানার কথা জানে, আর কারোর কোনো আপত্তি নেই। তুমি সব সময় আমাকে ব্ল্যাকমেল করো। তা আমার জান ব্ল্যাকমেল না করলে কি করবে শুনি? এখন চুপচাপ নাচতে আসো। থাক না, যদি রানা না করতে চায় তাহলে জোর করার দরকার নেই। জান্নাত, তুমি তোমার জন্য নতুন জিজু খুঁজে নাও। ভাই আপনিও? আচ্ছা চলো। ওরা নাচলো কভি জো বাদল, পুরাই সেই লেভেলের রোম্যান্টিক। এবার নাচবি তুই আর সাজিদ ভাইয়া। অবশ্যই। সাজু বেপি, কই তুমি? এই তো জান, আমি এখানে। এবার আমরা স্টেজে আগুন লাগাবো। ইয়া, চলো। ইস, আদিখাতা দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে। আবার বেবিও বলছে। কই, আমাকে তো একদিনও জিসান ভাইয়া ছাড়া কিছু বলেনি। আর এই সাজিদকে কত কিছু বলছে, শেষমেশ এগুলোও শোনার ছিল। ডিজে স্টার্ট মিউজিক। সাজিদ আর জান্নাতের পারফরমেন্স পুরোই হট ছিল, আর তার থেকেও হট হয়ে আছে জিশান। জান্নাত স্টেজ থেকে নামছে, তখনই জিশান জান্নাতকে এক টান দিয়ে স্টেজে উঠালো আর ডিজেকে ইশারা করলো। পুরো স্টেজের ব্যাকগ্রাউন্ড রোমান্টিক লাইট দেওয়া হলো আর গান বাজলো, তুমহে আপনা বানানে কি। নাচের সময় দুজন দুজনের মধ্যে হারিয়ে যায়। কখন যে গান শেষ হয়ে যায় কেউ টের পায়নি। দুজন দুজনার চোখে তাকিয়ে আছে পলকহীন ভাবে। তারপর সাজিদ এসে জান্নাতের হাত ধরে স্টেজ থেকে নিয়ে যায়। সবাই করতালি ও শীষ বাজায়। এই ছেলে সাহস কত আমার হাত থেকে জান্নাতকে নিয়ে যায়, কিন্তু ও জান্নাতকে নিয়ে গেল কোথায় তা একবার দেখতে হয়। যদি ও জান্নাতের কোনো ক্ষতি করে, না না, আমায় এক্ষুনি যেতে হবে। কতক্ষণ ধরে খুঁজছি কিন্তু ওদের দেখছি না কেন। এখন শুধু বাহিরে পুল সাইড বাকি, ওইখানে যাই। আরে ওই তো জান্নাত, কিন্তু ও পিছনে ফিরে তাকিয়ে আছে কেন? ওর পাশে গিয়ে কাঁধে হাত দিয়ে পিছনে ফিরালাম, দেখলাম ও কাঁদছে। এই জান, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? এই কথা বলায় ও আমাকে আরো জোরে ধরে কাঁদতে লাগলো। এই তোমার কি হয়েছে বলো আমায়। জান দেখো, আমি সব ঠিক করে দিব। সাজিদ কিছু করছে? করলে বলো, আজকে আমি ওকে শেষ করে দিব। এই বলে যেতে নিলাম, আর জান্নাত আমার হাত ধরলো। তুমি কি কিছুই জানো না, নাকি জেনেও না জানার ভান করছো? মানে আমি বুঝলাম না। আই এম প্রেগন্যান্ট উইথ ইয়োর চাইল্ড। হোয়াট? তুমি কেন এমন করছো? তুমি জানো যে আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি, তাহলে কেন তুমি আমায় রেখে সাফাকে ধাক্কা দিচ্ছ? আমরা যখন বিয়ের দিনে পালিয়ে যাব, তখন সাফার কি হবে ভেবে দেখেছো? কি সব বলছো তুমি? যা সত্যি তাই বলছি। তুমিই তো সব প্ল্যান করেছিলে যে বিয়ের দিন তুমি আর আমি পালাবো। হঠাৎ সাফার বাবা আসলো। সিসি, তুমি যে এমন তা তো আমি জানতাম না জিসান। আমি তোমাকে কত ভালো ভাবছিলাম, আর তুমি কিনা আমার মেয়ের জীবন নষ্ট করার কথা ভাবছো। আমি এখনই তোমার বাবাকে বলে এই বিয়ে ভেঙে দিচ্ছি। না আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। আঙ্কেল শুনুন, আঙ্কেল। বলতে বলতে উনি চলে গেলেন। প্ল্যান সাকসেসফুল। প্ল্যান মানে?
এতক্ষণ যা হলো সবই প্ল্যান ছিল। তোমাকে জেলাস করে এখানে আনা, তারপর সাফার বাবাকে এখানে আনা, তারপর আমার বলা মিথ্যে কথা যে আমি প্রেগনেন্ট আর আমরা পালিয়ে যাব, এইগুলো আমার প্ল্যান ছিল। এখন আপনার সাফার বিয়ে হবে না, আপনি শুধু আমার। রাগের মাথায় ওকে একটা থাপ্পড় দিলাম। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি জানো তুমি কি করেছো? বাবা যদি এসব জানে তাহলে আমাকে কোনোদিন ক্ষমা করবে না আর আমাকে ঘৃণা করবে। আমার সম্মানের কথা ভাবলে না তুমি? কিন্তু আমি তো। চুপ, একদম চুপ। তোমার সাথে কথা বলতেও রাগ হচ্ছে বলেই ওইখান থেকে চলে আসলাম, কারণ বাবাকে বোঝাতে হবে। উনি পুরো কথা না শুনেই আমাকে মারলেন, আর আমি কিনা বোকার মতো ওনাকে ভালোবেসে যাচ্ছি বলেই কাঁদতে লাগলাম। ভেতরে গিয়ে দেখলাম বাবা রাগে ফুঁসছে। তার মানে কি আঙ্কেল বাবাকে সব বলে দিয়েছে? জিসান, এত বড় একটা ঘটনা ঘটে গেল কি করে? তোমার বিয়ে ঠিক হয়ে গেছিল, তারপরও বাবা আসলে তালুকদার নিজেকে কিভাবে তার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিবে? মানে কি বাবা? আমি কিছু বুঝছি না, খুলে বলো। তুই জানিস সাফার আরেকটা সম্পর্ক আছে, আর ওই ছেলের বাচ্চা ওর পেটে, আর ওরা দুজনেই বিয়ের দিন পালিয়ে যেত, আর ওর বাবা উল্টা তোর নামে অপবাদ দিচ্ছে যে তুই নাকি অন্য মেয়েকে ভালোবাসিস আর তোরা বিয়ের দিন পালাবি। আল্লাহ বড় জোর বাঁচিয়েছে, না হলে আমি তোর বিয়ে এই মেয়ের সাথেই তোর জীবন শেষ করে ফেলতাম, তাই আমি এই বিয়ে ভেঙে দিয়েছি। বাবা কি বলছে? এইগুলো তো জানাত আমাকে বলেছিল আর সাফার বাবা শুনেছিল, কিন্তু বাবা কি করে জানলো? কিছুই বুঝছি না। আমার সব প্রশ্নের উত্তর শুধু জান্নাত দিতে পারবে। তবে একটা জিনিস ভালো হলো যে বিয়েটা তো ভেঙে গেছে। আবারও পুলের দিকে গেলাম, দেখছি সাফা সাজিদকে জড়িয়ে ধরে আছে। আমাকে দেখে একটু সরে দাঁড়ালো। কি ভাইয়া? ও সরি জিজু, কেমন দিলাম সারপ্রাইজ? সারপ্রাইজ মানে? আর এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝছি না। আসলে জিশান, আমি সাজিদকে ভালোবাসি। বাবার চাপে পড়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাই। তারপর জান্নাতকে ওই দিন শপিং মলে গিয়ে সব জানাই। ভেবেছিলাম দুজন পালিয়ে যাব, কিন্তু জান্নাত বারণ করে, কারণ তোমার আর আঙ্কেলের অপমান হবে বলে। তার কারণ আমরা এই প্ল্যানিং করি। জান্নাত এখানে এসে সেই কথাগুলো তোমায় বলে, আমরাও সেম কথাগুলো তোমার বাবার সামনে বলি, যার জন্য আমার আর তোমার বাবার মাঝে ভুল বোঝাবুঝি হয় আর বিয়ে ভেঙে যায়। এখন আর বাবা সাজিদকে মানতে কোনো সমস্যা নেই। আর অল থ্যাঙ্কস টু জান্নাত। আর আমি এটা শুনলাম জান্নাতকে তোমার লাভ করে, তাই আমার একে অপরকে সাহায্য করলাম। ভাইয়া, জান্নাত তোমায় খুব বেশি ভালোবাসে, তুমি ওকে কষ্ট দিও না। ছোট থেকে কষ্ট পেয়ে বড় হয়েছে, তাই নতুন করে কষ্ট দিও না। আমি এত বড় ভুল কি করে করলাম? মেয়েটা আমার আর বাবার সম্মানের কথা চিন্তা করে এত কিছু করলো, আর আমি ওকে মারলাম। এখন নিজেকেই মারতে ইচ্ছে করছে। না, আমার ওকে সরি বলতে হবে, আর এটাও বলতে হবে আই লাভ হার অ্যান্ড শি ইজ অনলি মাইন। পুরো হল খুঁজলাম, বাট কোথাও নেই। তারপর ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম জান্নাত ট্রেনিং এর উপর দাঁড়িয়ে আছে আর এক পা বাহিরে দিয়ে আছে। জান্নাত বলেই ওর হাত ধরে নিচে নামালাম। এই তোমার মাথা কি নষ্ট হয়েছে? কি করতে নিছিলা তুমি? তোমার যদি কিছু হতো তাহলে আমার কি হতো? এইটা বলে ওকে শক্ত করে ধরলাম। এই তুই ছাড় আমাকে বলে ওকে দূরে সরিয়ে দিলাম। তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? যে সর এখান থেকে, তোর আমার উপরে কোনো অধিকার নেই, যা এখান থেকে। কি হয়েছে কি তোমার? এমন করে কথা বলছো কেন? আর তুমি এমন ভাবে দুলছো কেন? সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়াতে বলছি আমি। আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, তুই যা এখান থেকে। তুমি আবার তুই তোকারি শুরু করছো? আর তোমার হাতে ওইটা কি দেখাও আমাকে? আমার হাতে কিছু হয়নি, কিছু একটা হাতের পেছনে লুকিয়ে। একদম কথা বলবা না, দেখাও দেখাও আমাকে। এই বলে দুজন হাতাহাতি শুরু করলো। শেষে জিশান জিতে গেল, আর জান্নাত বেচারি হেরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো তুমি হুইস্কি খাইছো, তাও আবার পুরো বোতল, তাই এসব আবল দাবল বকছো? আমার মন চাইছে তাই খাইছি, তোর কি? আর একবার তুই করে বললে তোমার খবর আছে। কি করবি তুই? ঠোঁট কেটে দিব। মানে কি? বুঝিয়ে বলবো নাকি? বলেই জান্নাতের দিকে আগাতে থাকলে। এই একদম কাছে আসবে না, সরো বলে নিজেই পেছোতে লাগলাম। এখন তুমি করে বলছো কেন? তুই করে বলো। জান্নাত কিছু বলতে যাবে, তার আগে পা পিছলিয়ে পড়ে যেতে নিলে জিশানের কোমর ধরে ফেলে। জিশান পলকহীনভাবে তাকিয়ে আছে জান্নাতের দিকে, আর জান্নাত পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। জিশান আস্তে আস্তে জান্নাতকে সোজা করে দাঁড় করালো, তারপর কানের সামনে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি থাকতে তোমার কিছু হবে না চান। জান্নাত চোখ খুলে জিশানকে নিজের থেকে দূরে সরাতে চাইলে জিশান আরো শক্ত করে ধরে।
জিশান নিজের মুখটা জান্নাতের সামনে নিলে জান্নাত 2 হাত দিয়ে মুখটা চেপে ধরে। ওর কাণ্ড দেখে হাসি ছাড়া আর কিছু আসছিল না। ভয় নেই, এখন কিছু করব না, বাট যদি বেশি নড়াচড়া করো তাহলে অনেক কিছু করতে বাধ্য হব। আপনি আমার কে যে আমি আপনার কথা শুনবো? কি বললা? মুখের থেকে হাত সরাও, তারপর বলো। আপনি আমার কে যে আমি আপনার কথা শুনবো? আমি তোমার সব, বুঝলা জান? আপনি আমায় জান বলবেন না। আমাকে শুধু যারা ভালোবাসে তারাই জান বলে, আর আপনি তো আমাকে। আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি জান, তবে ভালোবাসাটা আজ থেকে না, সেই যেদিন তোমায় ফার্স্ট ক্যান্টিনে দেখেছিলাম সেদিন থেকে। তুই জানো না যে যখন আমি ক্যান্টিনে যাই তখন কেউ ভয়ে ক্যান্টিনে যায় না, আর তুমি ক্যান্টিনে গিয়ে রানার সাথে বসার জন্য ঝগড়া করলে তোমার কথা শুনেই বুঝে গিয়েছিলাম তুমি অন্য সবার মতো না, তাই কথা না বাড়িয়ে তোমাকে বসতে দিতে বললাম। তারপর তুমি তোমার সিলেট থেকে ঘটে আসা ঘটনা বলছিলে আর আমি শুধু শুনছিলাম। ওই ঘটনা শোনার পর বুঝলাম তুমি আসলে ডেঞ্জারাস মেয়ে। তারপর আমায় র্যাগিং করলা, আর সেই র্যাগিং এর থেকে বাঁচার জন্য আমার নাম ব্যবহার করলা। ওই দিন তোমার ছেলে মানুষের প্রেমে পড়েছি আমি। তারপর তোমার আমার কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে তোমার প্রতি আরো দুর্বল করে দেয়। তোমাকে যখন ভালোবাসি কথাটা বলবো তার আগে জানতে পারলাম আমার বিয়ে বাবা ঠিক করেছেন, তাই নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমাকে কষ্ট দিলাম। আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম, বাট তুমি ছাড়োনি, আর আজ আমার সম্মান রেখেছো আর আমাকে তোমার করে নিয়েছো। আমি শুধু এটাই বলতে চাই যে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মোর দ্যান অফ মাই লাইফ। উইল ইউ বি মাই কুইন? এতক্ষণ ওর কথাগুলো শুনলাম, তারপর এক দৌড়ে ওনাকে জড়িয়ে ধরলাম। ইয়েস, আই অলওয়েজ বি ইয়োর কুইন অ্যান্ড ইউ উইল বি মাই টাং রাঞ্জা। ওকে মাই কুইন, বাট এখন আগে তোমার হুঁশ ফেরাতে হবে, না হলে এতক্ষণ যা কিছু বললাম সব বৃথা হয়ে যাবে। আমি পুরা হুঁশে আছি জিজু। এই দেখো আমি পাখির মতন উঠতে পারছি। হুররে বলেই হাত দুটো ছাড়িয়ে জান্নাত ছাদে ঘুরতে লাগলো। হইছে পাখি, এবার আমরা নিচে যাব, চলো। না, পাখি এখানেই থাকবে। জিশান কোনো উপায় না দেখে জান্নাতকে কোলে করে নিয়ে হোটেলের একটা রুমে গেল। ওকে কোল থেকে নামিয়ে বিছানায় বসালাম। আমাকে নিয়ে নামিয়ে দিলে কেন? আমাকে কোলে নাও। আচ্ছা বাকি একটু পরে নেই। না না, এক্ষুনি নিবা। দূর, এই ওইটার এখনো আসছে না কেন? স্যার, এই যে লেবু পানি। আচ্ছা দাও, বলে দরজাটা লাগিয়ে দিল। পাখি নাও, খাও এইটা। না, আমি খাবো না। কেন জান পাখি? কারণ তুমি আমাকে কোলে নাওনি। ও এই কথা, আসো আমার কোলে। এই বলে জিসান জান্নাতকে কোলে নিয়ে বসালো। এইবার খাও জান। ওকে জিজু। ইয়া কি বাজে, আমি খাবো না। এটা কিন্তু কথা ছিল না পাখি, চুপচাপ খাও সোনা। ঠিক আছে বলে পুরোটা খেয়ে নিলাম। একটু পরেই জান্নাতের বমি শুরু হয়ে গেল। জিশান ওকে ওয়াশরুমে নিয়ে যায়। জিশানের শরীরেও বমি লেগে যায়, যার জন্য জিশান জামাটা খুলে শাওয়ার নিয়ে বের হয়ে দেখে জান্নাত বিছানায় মাথা ধরে বসে আছে। কি ম্যাডাম, আপনার নেশা শেষ? বাট মাথাটা অনেক ব্যথা করছে। আরে কি, তোমার জামা কাপড় কই? আর তুমি টাওয়াল পরে বাইরে আসছো কেন? আপনি হয়তো ভুলে গেছেন যে একটু আগে আপনি আমার জামায় বমি করেছেন, যার জন্য আমায় আবার গোসল করতে হয়। আর আমার জামায় বমি আছে তাই টাওয়েল পরে আছি। তুমি চাইলে টাওয়েল ছাড়াও থাকতে পারি। মানে কি? কিছু না, এমনি মজা করছিলাম আর কি। সরি এতক্ষণ কষ্ট দেওয়ার জন্য। সরি লাগবে না, এখন আমার মাথাটা মুছে দাও তো। এই বলে জিশান জান্নাতের দিকে টাওয়েলটা দিল। টাওয়াল নেওয়ার সময় চোখ গেল ওনার বুকের দিকে। এই তোমার বুকে ওটা কি লেখা? ওকে টান দিয়ে সামনে নিয়ে এসে বললাম, নিজে দেখে নাও। এটা তো আমার নামে ট্যাটু, বাট এটা কেন করলেন? যাকে ভালোবাসি তার নামই তো থাকবে এখানে। আই লাভ ইউ জিসন। আই লাভ ইউ এতগুলা। কিছুদিন পর। আল্লাহ, ভোর 4টা বেজে গেছে আর জান্নাতের সাথে একটু কথাও বলতে পারলাম না। আজকে আমার অবস্থা কি যে করবে, বাট আমার কোনো দোষ নেই। হলুদের রাতে তো একটু একটু পার্টি হয়ই। আপনারা ঠিকই বুঝছেন, আজ জান্নাত আর জিশানের হলুদ। রুমে গিয়ে চোখ কপালে উঠে গেল। তুমি এত রাতে এখানে কি করছো? কি আর করব, তুমি তো ফোন ধরছিলে না, তাই আমি চলে আসলাম। তা আমাকে কেমন লাগছে? তুমি এত রাতে কার সাথে আর কি করে আসলে? বারান্দা দিয়ে আসলাম আর সিঁড়ি বেয়ে আসলাম। মানে কি, তুমি যদি পড়ে যেতা? কি করে পারতাম, বাবা তো নিচে সিঁড়ি ধরে রেখেছিল। তার মানে বাবাও আসছেন? হায় আল্লাহ, আমার সব সম্মান শেষ। এখন বাবা কি ভাববেন? আরে কিছু ভাববে না, বাবাও এক সময় এমন অনেক কিছু করেছিল। না কাছে আসো, তোমাকে হলুদ লাগাই। হলুদ মানে? কি মানে মানে করছো, সামনে আসো বলে জিসানের পায়ের ওপর দাঁড়িয়ে
ওর গালের হলুদগুলো জিসানের গালে লাগিয়ে দিল। এই শোনো, আমার শাড়িটা পেছন থেকে সরিয়ে রাখো তো। এইসব কি বলছো? কালকে তো আমাদের বিয়ে, একটা দিন ওয়েট করো। ফালতু কথা বাদ দাও, যা বলছি তাই করো। আচ্ছা। বলেই ওর শাড়ির আঁচলটা সরালাম, দেখলাম ওর পিঠে আমার নামের ট্যাটু করিয়েছে। এইগুলোর মানে কি জান? বাড়ি তুমি শুধু লিখতে পারো নাকি? হ্যাঁ, আমিও পারি। আমার পাগলিটা বলে জান্নাতকে জড়িয়ে ধরে, অনেক হয়েছে, এবার আমি আসি, বাবা অপেক্ষা করছে। ঠিক আছে বলে ওর কপালে একটা ভালোবাসার ছোঁয়া দিলাম। তারপর ওদের ধুমধাম ভাবে বিয়ে হলো, বাট আমাদের দাওয়াত দিল না।